সাউন্ডটা একেবারে অফ করে দিলাম, পরে আবার চালু করতেছি আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের এটা লেকচার নাম্বার 7। যদি এটা 6 নাম্বার হওয়ার কথা ছিল, আমরা আইসিটির উপরে একটা ক্লাস বেশি করছি, এই জন্য তো আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব, গতদিনও জীব বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, সেখানে মেইনলি প্রাণী সংক্রান্ত বিষয়গুলো বেশি বলছি। আর আজকে একটু উদ্ভিদ আহ জগৎ নিয়ে একটু কথাবার্তা বলবো কিছু। আশা করি ভালো লাগবে আর কি। যদিও আমাদের এগুলো ভালো বায়োলজি তো ভালো লাগতো যদি কোনো একটা টপিকস অনেকক্ষণ ধরে ধরে বোঝানো যেত, কারণ প্রতিটা কাজের পিছনে একটা না একটা লজিক থাকে। কিন্তু আসলে আমাদের যেহেতু পরীক্ষায় উপযোগী করে পড়তে হচ্ছে, আমরা ওই বিষয়ে 9-10-এর যে বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে সেই বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা দিব না, আমরা একটা চাকরি পরীক্ষা দিব। এই জন্য আমাদের একটু হালকা হালকা নলেজ নিয়ে যাওয়া লাগতেছে, যতটুকু না অর্জন করলেই না। এই জন্য আসলে পূর্ণাঙ্গ মজাটুকু যে বায়োলজির আছে এটা দেওয়া খুব কঠিন আর কি। মোটামুটি থিওরিক্যাল একটা ক্লাসে আর কি। তো তারপরেও আমি আরেকবার একটু কনফার্ম করতে চাচ্ছি, সাউন্ড যেহেতু অফ করা আছে, আরেকজন একটু কনফার্ম করেন আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি এবার শুরু করে দিচ্ছি। আচ্ছা, লেকচার নাম্বার 7। আমরা প্রথমেই কোষ সম্পর্কে জানবো আর কি। আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কিরকম। আসলে এখানে যে দুইটা চিত্র আছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের, এটা কিন্তু বাস্তবে দেখতে কোষগুলো যে এরকম তা না। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড চিত্র নেওয়া হয়েছে, যেখানে সব কোষে আবার সব কিছু পাওয়া যায় না, হ্যাঁ। কিন্তু এখানে যে চিত্র আছে মোটামুটি, যেমন এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এখানে যা পাওয়া যায় এটা হচ্ছে প্রাণী কোষ। বিভিন্ন কোষ মিলে যা পাওয়া যায় মোটামুটি একটা চিত্রের মধ্যেই সবকিছু লেখা আছে, কিন্তু বাস্তবে একটা কোষের মধ্যে সবসময় যে সবগুলো জিনিস উপস্থিত থাকে তা না। ঠিক আছে। তো এটা একটা আদর্শ কোষ হিসেবে আমরা চিন্তা করতেছি। এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি আদর্শ কোষগুলোতে কোনটাতে কি থাকে। একটা উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে লক্ষ্য করেন আপনারা, বাম পাশেরটা নিয়ে যদি প্রথমে আমি আলোচনা করি, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চারপাশে দেখতেছেন একটা দেওয়ালের মতো আছে, এটাকে বলা হয় কোষ প্রাচীর। আর প্রাণী কোষটাতে দেখেন এই কোষ প্রাচীরটা কিন্তু নাই এরকম, এটাতে যেভাবে আছে। হ্যাঁ। আচ্ছা, উদ্ভিদ কোষে কি কি আছে আমরা একটু এক নজর দেখে নেই। তাহলে আমাদের এখানে অনেক কিছু আছে, তার মধ্যে এটা নাম আরো জানি, নিউক্লিয়াস, কতদিন আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়ছি। ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এরকম দেখেন সবুজ কতগুলো আছে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি, এটা সবুজ কালার দিয়ে এটাও বোঝাচ্ছে যে ক্লোরোপ্লাস্ট এখানেই হচ্ছে আমাদের যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে না, পাতায় তৈরি খাদ্য, সেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, ওখানে খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টের সাহায্যে। ক্লোরোপ্লাস্ট আছে, ক্রোমোপ্লাস্ট আছে, আমরা এত ডিটেল জানতেছি না। যে ক্লোরোপ্লাস্ট এখানে খাদ্য তৈরি করে উদ্ভিদ, হ্যাঁ, এটার সাহায্য নিয়ে। নিউক্লিয়াস দেখলাম। আর এই যে এখানে ফাঁকা জায়গা আছে, কোষ গহ্বর, গহ্বর মানে ফাঁকা জায়গা আর কি, এখানে পানি টানি রাখে, পানি সঞ্চয় করার কাজে লাগে। আর নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো নাম আছে, ক্রোমাটিন তন্তু, ক্লিওলাস ইত্যাদি। এখানে আপনার আরেকটা কি ছিল, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। এখন আমরা আর লাইসোসোম নিয়েও কতদিন পড়ছি আমরা হালকা পাতলা, যে এটা প্রোটিন সংশ্লেষণের কাজে লাগে। আর প্রাণী কোষের দিকে যদি তাকায়, এখানে প্রাচীর নাই। আবার এখানে যে ক্লোরোপ্লাস্ট ছিল, এখানে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, পাওয়ার হাউস অর্থাৎ শক্তি উৎপাদন করে। ঠিক আছে। নিউক্লিয়াস এখানেও আছে, নিউক্লিয়াস। আর এই বাইরে একটু দেখা যাচ্ছে সেন্ট্রোসোম, অনেকটা গোলাকার এরকম, নিউক্লিয়াসের কাছাকাছি সেন্ট্রোসোম, এটা একটা ইম্পর্টেন্ট উপাদান। তো মোটামুটি এই জিনিসগুলো আছে, তো আমাদের তো আর এই চিত্র মুখস্থ করতে হবে না, জানতে হবে যে কোনটার মধ্যে কি আছে কি নাই। আমাদের তাহলে একটা পার্থক্য আকারে জিনিসটা জানা দরকার, যে উদ্ভিদ কোষে কি আছে কি নাই। আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম যে এখানে সেন্ট্রোসোম নাই উদ্ভিদ কোষে, প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে। আবার এখানে আবরণ আছে, প্রাচীর আছে, কোষ প্রাচীর এখানে নেই, এরকম ব্যাপার। এখানে ক্লোরোপ্লাস্ট আছে, প্রাণী কোষে নেই। মানে আমাদের কি আছে কি নেই এই বেসিক 2-4টা বিষয় মনে রাখলেই হবে আর কি। ঠিক আছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা একটু মিশিয়ে দেই। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, তো আমরা একটা স্ট্যান্ডার্ড চিত্র আঁকাইলাম, এরপরে ভিডিও
আচ্ছা, আরেকটা কোষ সম্পর্কে এখানে আমি এক্সট্রা ধারণা দিয়ে রাখছি, যে কোষ যে সবগুলো একই রকম না। যেমন এখানে এই যে স্নায়ু কোষ, এটা এরকম। আর বিভিন্ন কোষ বিভিন্ন রকম, কিন্তু আমি প্রথমে যে চিত্রটা আঁকছি ওটা একটা আদর্শ কোষ, যেখানে সবকিছু উপাদান, উদ্ভিদ কোষে যা যা থাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, প্রাণী কোষে যা যা থাকে সবকিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখেন এই যে স্নায়ু কোষ কিন্তু আবার দেখতে ওইরকম না, ঠিক আছে? অর্থাৎ সব কোষ কোষ বলতে ওই রকম তা না, ওটা একটা আদর্শ চিত্র যার মধ্যে সব উপাদান দিয়ে দেখানো হয়েছে। এটা একটা স্নায়ু কোষ। স্নায়ু কোষ তো আপনারা জানেন, আপনাদের যে তাপ চাপ অনুভূতি, শরীরে স্পর্শ করলে বিভিন্ন অনুভূতি গুলো এই স্নায়ু কোষের মাধ্যমে তো মস্তিষ্কে শেষ পর্যন্ত যায়, তাই না? তাহলে স্নায়ু কোষের যেহেতু আর্টসে চলে, এটা একটু হালকা দেখি নেই, যেটার মাধ্যমে আমাদের তথ্য আদান প্রদান হয় স্নায়ু মাধ্যমে। এটা দেখতে কেমন, উপরে যে এই যে এটা আছে, এটা যে নাম ডেনড্রাইট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা যদি বিবর্ধিত করি, তাহলে এর আগে যে চিত্র দেখালাম ওই রকমই পাওয়া যাবে, তাহলে এখানে বিবর্ধিত করা অবস্থায় নেই। আচ্ছা, ওকে। আর এটার নামে একজন, এই তিনটা নাম তিন চারটা নাম মনে রাখতে হবে আর কি। আর এই পাশে যে একজনের অতিরিক্ত আছে, অনেকটা শিকড়ের মতো, তার জোড়া দেওয়ার মতো একটা নিউরনের সাথে আর একটা নিউরন, অর্থাৎ স্নায়ুকোষকে একটা এককে নিউরনও বলা হয়, হ্যাঁ? তাহলে একটা নিউরনের সাথে আর একটা নিউরনের সংযোগ ঘটিয়ে এই মাথা থেকে আরেক মাথার সাথে, আর এই মাথা আরেকটা মাথার সাথে লেগে তথ্য আদান প্রদান করে, ঠিক আছে? তাহলে এখানে স্নায়ুকোষও বা নিউরন সম্পর্কেও যদি কখনো আসে ভুল করেও, তো নিউরনের কাজ আমাদের তাপচাপ বা বিভিন্ন অনুভূতিগুলো পৌঁছানো ব্রেন পর্যন্তই, বা এগুলো পরিবহনের কাজে লাগে আর কি। যেখানে ডেনড্রাইট থাকে, একজন থাকে, তারপরে এখানে ভিতরে নিউক্লিয়াস থাকে। এইভাবে বললে আমাদের একটা, যদি কখনো আসে আর কি, কখনো যদি এরকম আসে, তাহলে আমরা এভাবে বলতে পারি বিষয়টা। তাহলে আমি এটা এই জন্য আঁকছি যে সব কোষ দেখতে প্রথমে যে চিত্র দেখাইলাম একই রকম, এই বিষয়টা কিন্তু সত্য নয়, ঠিক আছে? তাহলে আমরা একটু একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি যে কোষগুলো কেমন আসলে, হ্যাঁ? এটা একটা ভিডিও প্লে হচ্ছে, আমরা দেখার চেষ্টা করি। ধীরে ধীরে কোষের ভিতরে ঢুকবে। আমি যে প্রথমে যে চিত্র আঁকছিলাম ওই 3 ডাইমেনশনাল না, এটাতে আমরা দেখার চেষ্টা করব যে কোষের ভিতরে বাস্তবে কিরকম ভাবে জিনিসগুলো আছে। তাহলে এটা একটা উদ্ভিদ কোষ, পাতা থেকে শুরু করছে যেহেতু, দেখতেই পারছেন। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, ওকে। একটু, এটা কি ডিএনএ? ভিডিও একটু আটকে যাচ্ছে কেন জানি, দেখা যাক প্লে হয় কিনা। আর ডিএনএ এর পাশে যে ছোট করে ফোঁটা ছিল দেখা যাচ্ছে না। আহ আচ্ছা, কম্পিউটার মনে হয় পাওয়ার টানতে পারতেছে না। আচ্ছা, আর একটু সামনে যাক, আর একটু ভালোভাবে দেখা যায় কিনা দেখি। না, এই ভিডিও আসলে বোঝা যাচ্ছে না। ভিডিও যতটুকু দেখাতে চাইলাম এটা তো মনে হচ্ছে দেখে আরো ক্লিয়ার হচ্ছে না, জিনিসটা আরো ঝাপসা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথম চিত্রটা আবার একটু দেখে আসি আর কি। এরকম প্রতিটি জিনিসই ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভিডিওটা প্লে হচ্ছে না, বা প্লে হলেও কেন জানি থেমে থেমে যাচ্ছে আর কি। মানে পাওয়ার প্রসেসর টানতে পারতেছে না এরকম। আমি আরেকবার চেষ্টা করে দেখি, না হলে আমরা এগিয়ে যাবো আর কি। 3 ডাইমেনশনালি দেখাতে চেয়েছিলাম এখানে। আর এবার মাউসের পয়েন্টার নাড়তেছি না। দেখেন একটু দেখা যাচ্ছে এখানে কোষ গহ্বর, পয়েন্টার নাড়লে কেন জানি থেমে যাচ্ছে। তো আমি পয়েন্টার এবার নাড়াচ্ছি না, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। নিউক্লিয়াসের মধ্যে ঢুকতেছে। নিউক্লিয়াসে যে ডিএনএ ক্রোমোজোম যে থাকে, নিউক্লিয়াস, আর এই যে রাইবোজোম, এই যে গোল ফোঁটা, এটা প্রোটিন সংশ্লেষণে কাজে লাগে, আমরা এর আগের দিন জানছি। এই রাইবোজোম ওখান থেকে বের হয়ে ঘুরতেছে। আহ শেষের দিকে আবার চিত্রটা পূর্ণাঙ্গ আছে আর কি। সাইটোপ্লাজম মানে ওই যে তরল পানির মতো, যেটা পুরা আহ এর কোষের মধ্যে থাকে আর কি, পানির মতো স্বচ্ছ তরল যে পদার্থ, এই আর কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলার, এই যে ভাঁজ করা এন্ডোপ্লাজমিক রেটিকুলার, একটা দেখাইলো ভাঁজ করা, আর এই যে এটা হচ্ছে স্মুথ, এখন যেটা দেখাচ্ছে স্মুথ। এই নামটা মনে রাখতে হবে না। আমি এই গলগি বডি বডি এটা প্রোটিন সংশ্লেষণে কাজ করে, আরো অনেক এনজাইম তৈরিতেও ভূমিকা রাখে। আমাদের মেইনলি দুইটা কোষের মধ্যে যে সকল উপাদান এটাতে আছে এটাতে নাই, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আমরা এটা জাস্ট মাইট্রোকন্ড্রিয়ন, মাইট্রোকন্ড্রিয়ার এক সিঙ্গুলার ফর্ম আর কি। তো মাইট্রোকন্ড্রিয়া কি করে, পাওয়ার হাউস আমরা বলি, শক্তি উৎপাদন করে। সেল মেমব্রেন, এই যে উদ্ভিদ কোষ যেহেতু বলছিলাম, কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, যেটা প্রাণী কোষে নাই। এখানে বিবর্ধিত আকারে দেখানো আছে কিরকম, সেল ওয়াল, ওই যে কোষ প্রাচীর বা কোষ দেহ হয় আর কি। আচ্ছা,
ওকে, আর কি দেখা যায় দেখি। অর্থাৎ মাউসটা নাড়াইলে একটু ভিডিওটা প্লে হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে আর কি। তাহলে মোটামুটি গলগি বডি দেখলাম আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলার দেখলাম, নিউক্লিয়াস দেখলাম, ওখানে রাইবোজোম দেখলাম আমরা, কোষ প্রাচীর দেখলাম, মোটামুটি তো দেখলাম। আচ্ছা, ভিডিওটা আর দেখা প্লে করতে চাচ্ছি না, আরো কিছু ছিল। তাহলে আমাদের এখন এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে এতটুকু দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই পার্থক্যটা মনে রাখতে হবে, যেন পরীক্ষায় আসলে পার্থক্যটাই আমাদের পার্থক্যের আলোকেই বলা যায় এই আর কি। তো কোষ প্রাচীর, তাহলে বলা আছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, মনে করেন এই কথা যদি মনেও না থাকে তাহলে আছে, প্রাণী কোষে নাই। পার্থক্য আসলে এভাবে লেখা যাবে। তো কোষ প্রাচীর যে আছে সেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি এবং শক্ত কঠিন উদ্ভিদ কোষে। আর প্রাণী কোষে কোষে কোষ প্রাচীর নেই, শুধুমাত্র প্লাজমা ঝিল্লি একটা পর্দার মতো আছে। ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে আছে, সেটা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই না? আহ তাহলে আমাদের, অর্থাৎ সূর্যের আলো নিয়ে ফটোতড়িৎক্রিয়ার মাধ্যমে, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে ওখানে খাদ্য তৈরি করতে পারে আর কি, শক্তি তৈরি করতে পারে। আর এখানে থাকে না, তার মানে ফটোসিনথেসিসও হয় না। ভ্যাকুয়ামটা আমরা দেখলাম একটা ফাঁকা জায়গা থেকে, আমি বললাম হালকা পানি থাকতে পারে, ওখানে পানি থাকে। আর উদ্ভিদ কোষে প্রাণী কোষে এই ভ্যাকুয়ামটা থাকে, ছোট থাকে বা থাকে না, এরকম একটা ব্যাপার। আর কোষের আকার আয়তাকার বা কোণাকৃতির হতে পারে, সাধারণত গোলাকার হয় বা অস্বাভাবিক যে কোনো আকারের হতে পারে আর কি। সেন্ট্রিওল আমরা উদ্ভিদ কোষে পেলাম না, প্রাণী কোষে থাকে এবং বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা। এনার্জি উৎপাদন কি করে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুইটাই থাকে, দুইটাই শক্তি উৎপাদন করে। আর প্রাণী কোষে শক্তি উৎপাদন করতেছে কে? আমাদের শুধু মাইটোকন্ড্রিয়া পাচ্ছি, শুধু মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে সেন্ট্রিওল আছে কি নাই, এখানে ক্লোরোপ্লাস্ট আছে কি নাই, ভ্যাকুয়াম আর কোষ প্রাচীর। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, এই বিষয়টাই শুধু পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। এবার আমরা দেখার চেষ্টা করি এই যে কোষগুলো ধীরে ধীরে তো আমাদের আহ কি হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট হয়, সেখান থেকে একটা কোষ থেকে ভেঙে ভেঙে একটা পূর্ণাঙ্গ হিউম্যান বডি হয়। বা আহ, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেও এরকম একটা কোষ থেকেই একটা আমের কোষ বা আমের আঁটি যেটা বলি আমরা, বীজ থেকেই পুরা আমের গাছ হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে কোষ যে বিভাজন ঘটতে হয়, বিভাজনের মাধ্যমেই আমাদের অনেকগুলো কোষ তৈরি হয়। ঠিক আছে। তাহলে এই কোষ বিভাজনটা কিভাবে ঘটে? এখানে তিন প্রকার মেইনলি কোষ বিভাজন। একটা নাম হচ্ছে মাইটোসিস, একটা নাম ছিল মিওসিস প্রক্রিয়া, একটা আছে অ্যামাইটোসিস। এর মধ্যে মাইটোসিস আর মিওসিসটা প্রায় কাছাকাছি। তো আমি এই দুটো একসাথে বলবো যখন বলার সময়, মাইটোসিস অ্যামাইটোসিস। আমরা এটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব যদি চিত্রটা প্লে হয় আর কি। তাহলে মাইটোসিস এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি কোষ অভ্যন্তরীণভাবে সমান দুইটা কোষে বিভক্ত হয়। মাইটোসিস মানে একটা কোষ সমান দুই ভাগে, এটা ভেঙে গিয়ে সমান দুইটা কোষে পরিণত হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে। আর এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এটাও একই রকম, যেখানে একটা সরল প্রক্রিয়া, ওখানে নিউক্লিয়াস থেকে শুরু করে পুরো কোষটা সমান দুই ভাগে বিভক্ত হয়। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, চিত্র যখন দেখবো তখন দেখবো। এটা ডিরেক্ট ভেঙে যায় আর কি। আর এখানে এটাকে বর্ধিত হয়, তারপরে দুই পাশে নিউক্লিয়াস তৈরি হয়, এই পাশে এই পাশে, তারপরে গিয়ে আমাদের দুইটা আলাদা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসটা আগে আলাদা হয়ে যাচ্ছে, এখানে দুই পাশে তৈরি হয়ে ভেঙে যাচ্ছে। আর এখানে ডাইরেক্ট, মানে প্রথমে গোল থাকা অবস্থায় এরকম হয়, মানে দুই পাশে একটু চেপে যায়, ফলে এক সময় গিয়ে এই জায়গাটা কেটে দুইটা আলাদা তৈরি হয়। এটা মেইনলি ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর ক্ষেত্রে ঘটে, আর এটা আমাদের দেহের বিভিন্ন জায়গায় ঘটে আর কি। তাহলে মাইটোসিস মিওসিস কাছাকাছি, যে একটা কোষ ভেঙে সমান দুইটা কোষে হয়, আর এটা অনেক সরল প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা অনেক সরল, যেখানে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে তরল পদার্থগুলো আছে ওগুলোকে সাইটোপ্লাজম বলছি আমি, তাই না? তাহলে নিউক্লিয়াসের সাইটোপ্লাজম সরাসরি ভেঙে গিয়ে মাঝখান থেকে সরাসরি দুই টুকরা হয়ে যায়। এটা অতটা সরল না, তবে এখানে একটা কোষ ভেঙে দুইটা হয়। তাহলে মিওসিস প্রক্রিয়ায় কি ঘটে? তাহলে মিওসিস এমন একটা প্রক্রিয়া, বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে যৌন কোষ গ্যামেট, আমাদের যে শুক্রাণু ডিম্বাণু যে কোষ মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, যে কোষগুলো এরা ভেঙে আসলে চারটা তৈরি হয়, এটা পরে বলা আছে। অর্থাৎ এরা যেমন সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে, দুইটা কোষে পরিণত হচ্ছে, এরা চারটা কোষে পরিণত হয়। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এটা দ্বিতীয় লাইনে সে ব্যাখ্যাটা আছে। অর্থাৎ এটার যদি যে বৈশিষ্ট্য, এখানে যে জিন 2n সংখ্যক যদি আছে, এখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড একটা শব্দ আছে,
এই শব্দটাকে ব্যাখ্যা বলি, তাছাড়া তো বুঝতে পারবেন না কথাটা। আমাদের শুক্রাণু আর ডিম্বাণু একটা মিলিত হয়ে কি হয়, তৈরি হয় একটা, যেটা তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোট। ঠিক আছে, তাহলে এটা যদি এন হয়, এটা এন মিলিত হয়ে হচ্ছে 2n। তো এন বিশিষ্ট যে আহ, এটাকে বলতেছে হ্যাপ্লয়েড, মানে সিঙ্গেল, এটা হ্যাপ্লয়েড। দুটা মিলে যে ডিম্বাণু তৈরি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডিপ্লয়েড, মানে 2n সংখ্যক এর মধ্যে বৈশিষ্ট্য থাকতেছে। এই 2n, আচ্ছা, 2n সংখ্যক, এটা মনে রাখেন। তাহলে এই 2n, এইটা 2nই পরবর্তীতে বিবর্ধিত হয় যদি মাইটোসিস প্রক্রিয়ায় কোষটা বিভাজিত হয়। অর্থাৎ কোষ ঠিকই একটা কোষ দুইটা হবে, দুটা কোষ চারটা হবে, কিন্তু এদের প্রপার্টিজ গুলো, জিনগুলো 2nই থেকে যাবে। অর্থাৎ এদের কোনো জিনগত কোনো ঘাটতি হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ ওদের হয়তো এটা একটু বড় হয়ে সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কোনটার প্রপার্টি চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আগে যে জিনের প্রপার্টি ছিল 2n সংখ্যক, এখন যে ভেঙে গিয়ে অর্ধেক হয়ে n হবে তা না। অর্থাৎ সমান সংখ্যকই পাওয়া যাচ্ছে। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব, প্রপার্টিস। আসলে এখানে দুই ভাগ হওয়ার আগে আহ দুই পার্টে যেন সমানভাবে সব জিনিস পায়, এজন্য সে আগে বিবর্ধিত হয়। হ্যাঁ, প্রতিটা অংশই ওখানে বিকশিত হওয়ার পরে বিভক্ত হয়। অর্থাৎ যেন বিকশিত হওয়ার পর বিভক্ত হওয়ার ফলে ফলে প্রাথমিকভাবে যতটুকু ছিল বৈশিষ্ট্য, তাহলে প্রতিটি কোষের মধ্যে যে দুইটা কোষ তৈরি হলো, দুইটার মধ্যে ওই একই বৈশিষ্ট্যই থাকবে। অর্থাৎ ডিপ্লয়েড কোষ, ওই যে জাইগোট থেকে পরবর্তীতে এটা যদি এমন হতো যে ভেঙে খেলে অর্ধেক হচ্ছে, অর্ধেক অর্ধেক হয়ে, তাহলে তো এটা n/2, n/4 এইভাবে হতো, এরকম না। অর্থাৎ ওই সমান প্রপার্টিস নিয়েই, অর্থাৎ ডিপ্লয়েড কোষই সৃষ্টি হয়। এটা একটা ভেঙে দুটা হচ্ছে, কিন্তু দুইটা কোষই ডিপ্লয়েড। অর্থাৎ 2n ভেঙে, এটা তো ম্যাথমেটিক্স না যে 4 কে ভাগ করে 2 বানালাম, এরকম না। কোষটাই বিবর্ধিত হয়ে প্রপার্টিস সিমিলার ইনসিওর করার মাধ্যমে তারপরে ভাগ হচ্ছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় প্রপার্টিসে। ঠিক আছে, এটা অঙ্কের মতো ভাবলে বিষয়টা ওই রকম না। তাহলে ডিপ্লয়েড কোষই তৈরি হচ্ছে, যে কোষগুলো তৈরি হচ্ছে দুইটা, একটা থেকে দুইটা। আর এখানে একটা থেকে হয় চারটা। ঠিক আছে, একটা থেকে চারটা প্রথমে ভেঙে গিয়ে যদি 2n থেকে ভেঙে 2nই হলো, 2n, অর্থাৎ প্রথমটা অনেকটা মাইটোসিসের মতো যদি ভাবে, 2n হলো। তারপর আবার ভেঙে 2n থেকে একটা n, একটা n, আর এই 2n থেকে একটা n, অর্থাৎ টোটাল চারটা তৈরি করতেছে, কিন্তু তৈরি হচ্ছে n, অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ। তার মানে এখানে প্রপার্টিসটা আগের থেকে কি হচ্ছে, ক্রোমোজোমের টা অর্ধেক হয়ে যাচ্ছে। আগে যতটুকু থাকে, প্রথম ধাপে একটা ভেঙে দুইটা হয়, তখনও ক্রোমোজোম ঠিক থাকে। তারপর আবার যখন ভেঙে যায়, তখন ক্রোমোজোমটা হয়ে যায় অর্ধেক, বাইরের জোড়া জায়গায় এগুলো জোড়া হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। অর্থাৎ ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায় চারটা যখন হয়ে যায়, দুইটা একটা ভেঙে যখন দুইটা হয় তখন ঠিক থাকে। তারপর আবার যখন ওই একটা থেকে আবার দুইটা করে হয়, টোটাল চারটা, তখন অর্থাৎ চারটা কোষ পাচ্ছি, চারটা হচ্ছে হ্যাপ্লয়েড। আমি একটু মিশাই ফেলে, এটা অনেক ঝাপসা হয়ে গেছে। ওকে, তাহলে মাইটোসিসে কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে একটা কোষ দুইটাতে পরিণত হয়, আর প্রতিটা কোষই ডিপ্লয়েড হয়, একটা কোষ থেকে দুইটা কোষ পাওয়া যায়, ক্রোমোজোম 2n থেকে 2n। আর এই স্টেপের নাম মনে রাখতে পারলে ভালো, যদি মনে না থাকে সেটা তো নাই। অর্থাৎ সে প্রশ্নের মার্কের উপর নির্ভর করবে। একটা প্রশ্নে 5 মার্ক থাকলে তখন তো যত বেশি দেওয়া যায় তত ভালো। 2 মার্ক থাকলে তো আমাদের যেমন এমনি উপর থেকে যেমন থাকে ওগুলো দিলেই হবে, কিন্তু 4 মার্ক বা 5 মার্ক থাকলে এটা মনে রাখতে হবে। এখানে চারটা ধাপে হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রতিটারই ব্যাখ্যা আছে, আমরা ওইগুলো এত ব্যাখ্যাতে যাব না, কারণ আমাদের অ্যাডমিশন, মানে আমাদের একাডেমিক পড়ালেখা না, এটা চাকরির জন্য আমরা জাস্ট যত অল্প এফোর্ট দিয়ে জানা যায় আর কি। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সাধারণ কোষ বিভাজনগুলোতে সাধারণত এটাতে ঘটে, শরীরে যে কোষগুলো আছে মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে, যৌন কোষে ঘটে না। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মধ্যে এই ঘটনাটা কিন্তু ঘটে না। আর মিওসিস, একই সাথে আমি মাইটোসিসটা বলে যাই, তারপর মিওসিসটা শেষে বলি। এটা একটা সরল প্রক্রিয়া, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি ভেঙে দুই ভাগ হয়ে যায়, দুইটা কোষ উৎপন্ন হয়, জেনেটিক ভাবে সমান থাকে, একটা কোষ থেকে দুইটা, অর্থাৎ একই রকম, বাকিগুলো একই। সরল বিভাজন, কোনো নির্দিষ্ট ধাপ থাকে না এটাতে, যেমন চারটা ধাপ, এটাতে কোনো ধাপ থাকতেছে না। বিশেষ এক কোষী প্রাণী, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস না, মানে ব্যাকটেরিয়া বা অ্যামিবা এই টাইপের জিনিসগুলোতে ঘটে। ঠিক আছে, আবার অ্যামাইটোসিস যদি আমাদের শরীরে ঘটে, সেটাকে বলা হয় ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ অস্বাভাবিক কোষ বৃদ্ধি, যেমন টিউমার হতে পারে একটা জায়গায়, অস্বাভাবিক হারে কোষ বৃদ্ধি অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। তার ফলে ক্যান্সারও হতে পারে অ্যামাইটোসিস প্রক্রিয়া যদি আমাদের শরীরে কোনো কি হয়, কোষ বিভাজন হয়। তো সাধারণত আমাদের শরীরে হয় না, যদি হয় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে ওখানে। ঠিক আছে, আর মিওসিসটা ওই একই কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে যৌন কোষের সে ঘটে মেনলি। এটা ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়,
কারণ হ্যাপ্লয়েড হয়ে যায় যে একটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায়, ঠিক আছে, তাহলে অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা। এটার ধাপ হচ্ছে দুইটা, মিওসিস 1 যেখানে 2n থেকে দুইটা 2n উৎপন্ন হয়, তার মিওসিস 2 তে গিয়ে ওই 2n প্রতিটা ভেঙে গিয়ে nn হয়ে, তাহলে টোটাল 4টা পাওয়া যাচ্ছে। এটা শুধু যৌন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুতে ঘটে। এখানে যৌন কোষে ঘটে কোনটা, এখানে না বলা আছে, এখানে না বলা আছে, যাতে হ্যাঁ বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক বিষয়টা বুঝতে পারলাম যে এটা কোনটাতে কি হচ্ছে, আহ একটা থেকে দুইটা, একটা থেকে 4টা, কিন্তু এন, মোটামুটি এই দুটা কথা মনে রাখলে বাকি গুলো মানে লেখা যাচ্ছে, মনে থাকবে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি আরেকবার একটু যাচ্ছি, আমার সাউন্ডটা অফ করা আছে তো আমি, না আচ্ছা যাচ্ছি না, আশা করি শুনতেই পাচ্ছেন। না পাইলে অ্যাডমিনকে একটু আপনারা নক দেবেন, অ্যাডমিন আমাকে মেসেজ করলে আমি জি স্যার, আহ, শোনা যাচ্ছে। জানতে পারবো আর কি। তাছাড়া এখন কিন্তু আমি আপনাদের কথা শুনতে পারবো না, একটু ওখানে মেসেজ দিবেন, তাহলে আপনার অ্যাডমিন আমাকে জানিয়ে দিবে। ওকে, তাহলে আমরা পরে যাই আর কি। আমরা এখানে কোষ বিভাজন প্রক্রিয়া দেখলাম, এখন আমরা একটু মাইটোসিস প্রক্রিয়াটা দেখার চেষ্টা করি, আমাদের কিভাবে একটা কোষ থেকে দুটা কোষ হচ্ছে, এই যে ক্রোমোজোম গুলো কিভাবে দেখেন দুইটা মেরু, এই যে মেরু থেকে দুই পাশে মাঝামাঝি অবস্থায় আছে, তারপরে মেরুর দিকে যাচ্ছে, এই যে গেল, অর্থাৎ এই যে দেখেন ডাবল হয়ে গেছে, হ্যাঁ, এই যে গিয়ে সমান বৈশিষ্ট্য নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আমি মাউসের পয়েন্টার নাড়াতে পারতেছি না, ভিডিও অফ হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা, এবার আমরা মিওসিসটা দেখার চেষ্টা করি। এখান থেকে 8টা হবে, তাই না? দেখি শেষ পর্যন্ত ভিডিওটা প্লে হয় কিনা। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য ট্রান্সফার হচ্ছে আর কি, তাহলে এটা আমাদের যৌন কোষে ঘটে, হ্যাঁ, শুক্রাণুর ডিম্বাণুর বিশিষ্ট যে যৌন কোষ, আহ সেই কোষে এই প্রক্রিয়া হয়। এই যে দেখেন, আচ্ছা ভিডিওটা এখনো প্লে হচ্ছে, এখনো কিন্তু প্রাথমিকভাবে একই রকমই আছে, এখনো বিভাজিত হয় না, যে দুইটা হইলো, হ্যাঁ, 2n আছে, কিন্তু এটাতেও n, এটাতেও n, 2n সংখ্যক আছে। এবার এই যে পুতিটা ভেঙে বা দুইটা হলো, ছবিটা একটু স্পষ্ট না, এটা স্পষ্ট দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, 2টা থেকে 4টা হলো, এটা মেন বিষয়। এটা আমরা দেখলাম, এখন কিভাবে কোষ বিভাজিত হচ্ছে এটা আমরা জানার চেষ্টা করলাম। তো উদ্ভিদের ক্ষেত্রে এই যে কোষগুলো যে বিভাজিত হয়, কোষগুলো মিলেই তো আমাদের একটা টিস্যু টিস্যু আহ মানে কোষ আর টিস্যুর মধ্যে পার্থক্যটা ওই রকমই যে অনেকগুলো কোষ মিলে একটা যখন নির্দিষ্ট কাজ করে বা একটা নির্দিষ্ট ভূমিকায় থাকে, সেটাকে আমরা টিস্যু বলে থাকি, ঠিক আছে। এই টিস্যু আমরা উদ্ভিদের ক্ষেত্রে, যেহেতু উদ্ভিদকে আজকে প্রায়োরিটি দিচ্ছি, আজকে উদ্ভিদেরই দিন আর আমাদের রাত, তো উদ্ভিদের যে টিস্যু গুলো আছে বিভিন্ন, এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, এই জন্য এগুলো রাখা হয়েছে। যেগুলো আসে না অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে আপনাদের, যা আসে না বা আসবে না এরকম, তো এগুলো একটু মনোযোগ দেন, খুবই সহজ বিষয়। তো টিস্যু মেইনলি দুই প্রকার, একটা ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো নাম দেখে বোঝা যাচ্ছে, ভাজক মানে যাকে ভাগ করা যায়, মানে বিভাজিত হয়, যারা ক্রমাগত বিভাজিত হয় তারা ভাজক টিস্যু। আর যারা মানে পূর্ণাঙ্গ রূপ পায়, মানে ভাজক টিস্যু যখন বয়স হয়ে যায় পূর্ণাঙ্গ রূপ পায় আর বিভাজিত হয় না, স্থায়ী টিস্যুতে পরিণত হয়, ঠিক আছে, ভাজক টিস্যুগুলো যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। তো খুবই সিম্পল বিষয়। তাহলে টিস্যু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু, এটা উদ্ভিদের টিস্যুগুলো। তাহলে আমাদের নামের মধ্যে এর ডেফিনেশন বা কোনটা কি বোঝা গেল। তো এই ভাজক টিস্যুগুলো আবার স্থান কোন জায়গায় কাজ করে এর উপর ভিত্তি করে কয়েকটা নাম দেওয়া যেতে পারে। শীর্ষস্থ ভাজক টিস্যু, বোঝা যাচ্ছে শীর্ষস্থ মানে শীর্ষে থাকবে, যেমন মূল ও কাণ্ডের শীর্ষে থেকে, তাহলে শীর্ষ মানে সামনের দিকে লম্বা করে, দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাহলে শীর্ষের দিকে এই টিস্যুগুলো আহ গুলো থাকে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু যারা পাশের দিকে প্রস্থ বাড়ায়, কাণ্ড এবং মূলের পাশে থাকে, যার ব্যাস বাড়ে অর্থাৎ গাছ মোটা করে আর লম্বা করে, হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। আর সাইডে গেল আবার উপরে গেল, তাহলে থাকলো মাঝখানে, ভিতরে যেটা থাকতেছে সেটা হচ্ছে অন্তঃস্থ টিস্যু। তাহলে দুইটা টিস্যুর মাঝামাঝি এটা থাকতেছে থেকে, অর্থাৎ ভিতরে থাকে দুটি স্থায়ী টিস্যু। আচ্ছা, এখানে এইভাবে বোঝানোর জন্য এটা বললাম, দুটি স্থায়ী টিস্যুর ভিতরে যেটা থাকে, অর্থাৎ যে গাছের দুই পাশে ইয়া থাকে না, গাছের চামড়া, স্থায়ী টিস্যু, তার এখানে ভিতরে যে টিস্যুগুলো থাকে, অর্থাৎ নাম অনুযায়ী মিল আছে, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে শীর্ষস্থ বা টিস্যু আর পার্শ্বীয় ভাজক টিস্যু আমাদের এই যে মোটা হতে হেল্প করতেছে, আর অন্তঃস্থ টিস্যু খালি ভিতরের দিকে এটা ফুলে ফেপে তুলবে আর কি। আর স্থায়ী টিস্যুগুলো আমরা যদি দেখার চেষ্টা করি, যারা স্থায়ী হয়ে গেছে, যারা আর কি হয় না, বিভাজিত হয় না,
তাদেরকে আবার কয়েকভাবে যদি ভাগ করি আমরা, প্রথমত সরল আর জটিল। সরল আর জটিল মানে যাদের আকৃতি দেখতে অনেকটা একই রকম, আয়তাকার বা ঘনাকার যেটাই হোক, সবগুলো টিস্যু দেখতে একই রকম অনেকটা, সরল টিস্যু। আর জটিল যেটার আকৃতি একটু কমপ্লেক্স, সরল টাইপের না, অর্থাৎ আয়তাকার ঘনকার, যে সিম্পল ফরম্যাটে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেগুলো হচ্ছে জটিল টিস্যু। তো আমাদের এখান থেকে নামগুলো জেনে রাখতে হবে, প্লাস এই যে এখানে স্থায়ী টিস্যু থেকেই প্রশ্ন আসে মাঝে মধ্যে। তো স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যুটা আবার তিন প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আমাদের একেবারে হালকা যতটুকু তথ্য মনে রাখতে হবে, যার মাধ্যমে আমরা পরীক্ষায় আসলে এই অল্প তথ্যের মাধ্যমে অ্যান্সার করতে পারবো। তাহলে মনে রাখতে হবে কোনটা কোথায় থাকে, কি করে কাজ করে। তাহলে প্যারেনকাইমা, এটা খাদ্য সঞ্চয় করে আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, এটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, একটু মিশিয়ে দেই। আচ্ছা, এটা খাদ্য সঞ্চয় করে, এটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, আর পাতায় খাদ্য তৈরি করতে হেল্প করে এটা। কোলেনকাইমা এটা কাণ্ড এবং পাতাকে শক্তি প্রদান করে, মানে একটু দৃঢ়তা প্রদান করে কাণ্ড এবং পাতাকে, তাহলে ওই পাতাটা একটু মেলে ধরে থাকতে পারে বা শক্তিশালী হয়। ঠিক আছে। কোষ প্রাচীর অসমভাবে পুরু, তার মানে এখানে একটা ছিল কথা, অর্থাৎ এই যে একটা দুইটা করে পার্থক্য পয়েন্ট, এই কথাটুকু মনে রাখতে হবে। প্যারেনকাইমার ক্ষেত্রে খাদ্য তৈরি করে, কোলেনকাইমার ক্ষেত্রে শক্তি প্রদান করে, স্ক্লেনকাইমা আবার শক্তি প্রদান করে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা আবার কোথায়? তাহলে এটা কোষ প্রাচীর সমভাবে পুরো, মানে সমানভাবে সব জায়গায় কোষ প্রাচীরটা, কোষ প্রাচীর তো জানেন কোষের চারদিকে যেটা থাকে। আর এটা অসমভাবে, মানে কোথাও মোটা কোষ প্রাচীর, কোথাও হচ্ছে চিকন, এখানে মোটা। তাহলে এই দুটার মধ্যে এটাই পার্থক্য হচ্ছে। তাহলে প্যারেনকাইমা আমাদের খাদ্য সঞ্চয় করে আর পাতায় খাদ্য তৈরি করে, আর ক্লোরেনকাইমা স্ক্লেনকাইমা আমাদের শক্তি প্রদান করে, দৃঢ়তা প্রদান করে। কিন্তু এই ক্লোরেনকাইমার মধ্যে অসমভাবে কোষ প্রাচীর পুরু, আর স্ক্লেনকাইমার মধ্যে আমাদের সমভাবে আম, সব জায়গায় সমানভাবে পুরো, একই রকম মোটা। তাহলে এই দুই একটা কথাই কিন্তু মনে রাখতে হবে, এতটুকু পড়ে কিন্তু লাভ নেই যদি এই দুটা কথা মনে না রাখা যায় আর কি। বেশি বিস্তারিত দরকার নেই, টু দা পয়েন্ট যে কথাটুকু মনে রাখতে হবে আমাদের। এখন জটিল টিস্যু, স্থায়ী টিস্যুর মধ্যে যে জটিল ফর্মে আছে, এই দুটো আবার পরীক্ষায় আসে আমাদের, খুবই ইম্পর্টেন্ট। জাইলেম এবং ফ্লোয়েম, আমি এরপরের স্লাইডে চিত্র আঁকছি। তো জাইলেম টিস্যু কি করে, এটা মূল থেকে, অর্থাৎ গাছের যে মূল থাকে নিচের দিকে, মূল থেকে পাতায় পানি এবং খনিজ পরিবহন করে। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে, মূল থেকে, মূলের সাহায্যে খনিজ পদার্থ মাটি থেকে, খনিজ এবং পানি পাতায় পৌঁছায় দেয়, ফলে ওখানে খাদ্য তৈরি করতে হেল্প করে, তাই না? তাহলে এটার কাজ হচ্ছে পরিবহন করা, তাহলে এটা উপরের দিকে নিয়ে যায় পানি আর কি, খনিজ। আর ফ্লোয়েম হচ্ছে পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যটা পরিবহন করে। তাহলে পাতার যে খাদ্য এক পাতা থেকে আরেক জায়গায়, দেহে বিভিন্ন জায়গায় পরিবহন করতে হয়। ঠিক আছে। তাহলে এর কাজটাও কিন্তু ইম্পর্টেন্ট, খাদ্যটা এখন আপনারা তো আমরা তো গাছের খাদ্য খাচ্ছি, কিন্তু গাছের কি কোষগুলোর খাদ্য দরকার নেই? অবশ্যই দরকার আছে, হ্যাঁ। গাছ যে শুধু অক্সিজেন নির্গত করে তাই না, গাছ যে ওই যে শ্বসন প্রক্রিয়া, অর্থাৎ যখন খাবারটা গ্রহণ করে, ওর কোষের যে শক্তি দরকার, যখন গ্রহণ করে তখন কিন্তু সে কার্বন ডাই অক্সাইডও ত্যাগ করে। ঠিক আছে। গাছ যে শুধু অক্সিজেনই ত্যাগ করে তা না, তবে হ্যাঁ, যতটুকু তারপরে আবার এই কার্বন ডাই অক্সাইড আবার তার প্রয়োজন হয় পাতায় তৈরি খাদ্য তৈরি করার সময়। তার মানে ও যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হালকা করলেও তার চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড সে শোষণ করে, কারণ পরিবেশ থেকে খাদ্য তৈরি করার সময় সে এটা শোষণ করে। ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো সে গ্রহণ করে। ঠিক আছে। গ্রহণ করে তো গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে ফটো সিনথেসিস প্রক্রিয়ায়, C6H12O6 গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। ঠিক আছে। আর এই শ্বসন প্রক্রিয়ায় এটাকে আবার খেয়ে আমরা কি করি, ভেঙে কার্বন ডাই অক্সাইডে পরিণত করি, পানি হতে পারে আদার্স কিছুর সাথে মিলে। এই জন্য আমাদের ওই যে খাদ্য খাওয়ার পর কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে আসে, কোষের মধ্যে এইভাবেই আসে, যখন আমরা শ্বসন প্রক্রিয়ায়, শ্বসন মানে শ্বাস প্রশ্বাস নেওয়া না, হ্যাঁ, খাদ্যটা যখন আমরা শোষণ শক্তি, অর্থাৎ কোষটা যখন খাদ্যটা গ্রহণ করতেছে আর কি, তখন, অর্থাৎ যে আমরা কার্বোহাইড্রেট খাই আর যেটাই খাই না কেন, যেটা শোষণ হচ্ছে শরীরের মধ্যে, সেই প্রক্রিয়ায় আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইডটা নির্গত হয়। এইভাবে গাছও কিন্তু নির্গত করে, তবে ও যতটুকু নির্গত করে তার চেয়ে বেশি গ্রহণ করে পরিবেশ থেকে। এই জন্য গাছ কার্বন ডাই অক্সাইড দেয় না, অক্সিজেনই দেয়, এটা আমরা বলে থাকি। তো যাই হোক, অন্য লাইনে চলে গেছি আমরা। আহ তাহলে আমাদের জাইলেমের কাজ হচ্ছে উপরের দিকে পানি আর খনিজ তোলা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে সারা শরীরে কি করা, খাদ্য পরিবহন করা।
তাহলে ফ্লোয়েমটা খাদ্যটা পরিবহন করতে হেল্প করে আমাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু চিত্রটা দেখে নিই জাইলেম এবং ফ্লোয়েমের চিত্রটা কেমন। এটা হচ্ছে আমাদের জাইলেমের চিত্র। তাহলে জাইলেমের চিত্রটা দেখেন, এটা খালি উপরের দিকেই উঠতেছে খাদ্য আর পানি। পাতা তো উপরের দিকেই থাকে, গাছের মাটির নিচে তো থাকে না, তাই না? আর এটা তীর চিহ্ন দুই দিকেই আছে, তার মানে খাদ্য চারিদিকেই প্রবাহিত করতে পারতেছে। তাহলে এখান থেকে পার্থক্য আমরা পেয়ে যাচ্ছি, এটা শুধু পানি এবং খনিজ পরিবহন করে, এটা খাদ্য পরিবহন করে। এটা শুধু একমুখী প্রবাহ হয়, এটা উভয়মুখী প্রবাহ, উপর নিচ সব দিকেই প্রবাহিত হতে পারে। ঠিক আছে? আর এখানে আমাদের, এখানে দেখেন ওয়াল, এই যে এখানে ওয়াল আছে, ব্যারিয়ার আছে, বাধা আছে, আর পাতলা পর্দা আছে, এখানে একটু মোটা কোষ প্রাচীর, মানে প্রাচীর আছে, হ্যাঁ, মোটা প্রাচীর। এটা দুই দিকে যাতায়াত করতে পারে। তাহলে মোটামুটি এই হচ্ছে পার্থক্য, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য আসতে পারে। হ্যাঁ, তা আসলে আমরা বলতে পারবো না কোনটার কাজ কি। জাইলেম যেটা খনিজ এবং পানি পার করে একমুখী প্রবাহ, কোষ প্রাচীর, ওয়াল হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে পুরু। ঠিক আছে? এখানে কোনো তেমন কোনো ইয়া থাকে না আর কি, কোনো কি বলবো এটাকে, আমাদের সেল উইথ ইন্ড উইথ ওয়াল, অর্থাৎ এখানে এটা কি বলবো, এটাকে কি বলছিলাম এর আগে, কপাটিকার মতো। আহ কি বলা যেতে পারে, অর্থাৎ ওয়ালের মধ্যে কোনো ব্যারিয়ার নাই, বাধাহীন, এটা মুক্তভাবে চলাচল করতে পারে, এখানে কোনো বাধা নেই তেমন কোনো, এটাতে হালকা বাধা আছে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কেমন দেখতে, তাদের মধ্যে কি পার্থক্য, কোনটার মধ্যে কি আছে, কোনটার মধ্যে কি নেই, কোনটার কাজ কি, বা কোষ কিভাবে বিভাজিত হয়, তারপর উদ্ভিদ কোষ গুলো কিভাবে বিভাজিত হয়, তার উপর ভিত্তি করে উদ্ভিদ কোষগুলোর নাম কি, কোনটার নাম কি, জাইলেমের কাজ কি, ফ্লোয়েমের কাজ কি, ইত্যাদি আমরা জানলাম। এছাড়া আমরা নিউরন কি, এটা সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে? তাহলে মোটামুটি এই আমরা জানলাম। আচ্ছা, এটা আমরা সামনে আগাই। এই যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করলো, আমরা এখন খাদ্যগুলো তো খেয়ে থাকি, তাই না? এই খাদ্যগুলো আমরা যখন খাই, উদ্ভিদ এত কষ্ট করে খাদ্য তৈরি করতেছে, অথবা আমরা প্রাণী, আহ অর্থাৎ হাঁস মুরগিও তো খাচ্ছি, এই খাদ্যগুলো আমাদের কোনটা কি ভাবে হেল্প করে আমাদের, সেটা আমরা জানবো। কার্বোহাইড্রেট বা শর্করা, এটা আমাদের কাজ কি করে, শক্তির প্রধান উৎস, আমাদের যে শরীরের শক্তি বল পায়, এ, সেটার প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। মস্তিষ্কের কাজের জন্য আসলে শক্তি তো মস্তিষ্কেই বেশি প্রয়োজন হয়। শরীরের এককভাবে যদি কোথাও বেশি শক্তির দরকার হয়, তার মেজরিটি শক্তিটাই আমাদের মাথা খরচ করে, অর্থাৎ আমাদের মস্তিষ্কই বেশি শক্তি খরচ করে। ঠিক আছে? আমাদের পুরো শরীরের প্রতিটি পার্ট আলাদা আলাদা করে যদি ভাবি, তার চেয়ে সবচেয়ে বেশি শক্তি খরচ করে ব্রেন। তো যাই হোক, এই শক্তি যেহেতু এটা উৎস, তার মানে মাথা কেন, সবার জন্যই দরকার, কোষের জন্য দরকার। আর এটা চাল, রুটি, আলু ইত্যাদিতে পাওয়া যায়। এটা আমি দ্রুত পড়ে যাচ্ছি, কারণ এটা আপনার রিডিং পড়লে বুঝবেন। তো জাস্ট পড়াইতে হবে বা একটু মনে করে দেওয়ার জন্য বললাম এই আর কি। আর কার্বোহাইড্রেট শক্তি পাবো না আমরা যদি না খাই, ক্লান্ত মনে হবে, পেটে ক্ষুধা থাকলে তাই তো মনে হবে। প্রোটিন, আমিষ, এটা কোষ তৈরিতে, কোষ মেরামতে এবং হরমোন নিঃসরণে প্রয়োজন হয়। তার মানে আমিষ জাতীয় খাদ্যেরও খাওয়ার দরকার আছে, শুধু শাকসবজি খেয়ে বেঁচে থাকলে হবে না। ঠিক আছে? তাছাড়া আমাদের গ্রোথ হবে না বা বিভিন্ন প্রবলেম হতে পারে। এখন আমি যে শুধু হাঁস মুরগিতে আছে তা না, উদ্ভিজ্জ আমিষও আছে, তাই না? অর্থাৎ প্রোটিন তো উদ্ভিদেও আছে, আবার প্রাণী মাংস খাইলেও হবে, যেমন ডাল। এই যে ডাল, ডাল হচ্ছে, তো আমরা কোথায় পাই, উদ্ভিদ থেকেই তো পাই, তাই না? আর এগুলো হচ্ছে প্রাণীজ। তাহলে এই যে ডাল, যে উদ্ভিদ, উদ্ভিদ থেকে যে প্রোটিনটা পাই আমরা, তাহলে এইচডিএল, এইচডিএল বলা হয় এটাকে, হাই, ও এইচডিএল আমি উল্টা লিখছি, এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। ঠিক আছে? এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর যে প্রাণী থেকে পাই আমরা সেটা হচ্ছে এলডিএল, অর্থাৎ লো ডেনসিটি, এটা লো ডেনসিটি লিপোপ্রোটিন। তাহলে উদ্ভিদ থেকে যেটা হাই ডেনসিটি পাই, এটা কিন্তু শরীরের জন্য ভালো, হ্যাঁ। আর হাই ডেনসিটি যেটা পাই, এটাও ভালো, কিন্তু যদি পরিমাণে বেশি হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের এটা অনেক ক্ষতি করবে, ডায়াবেটিস হতে পারে, ইভেন আদার্স রোগগুলো হতে পারে। অর্থাৎ পরীক্ষা আসতে পারে এলডিএল এবং এইচডিএল মধ্যে কোনটি ভালো এবং কোনটি খারাপ। আমাদের হাই, এইচ মানে হাই, এই হাই দেখে মনে হবে এটা মনে হয় খারাপ, কিন্তু না, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা খারাপ না, এটাই বরং ভালো। ঠিক আছে? এটা কিন্তু বিষয়টা বুঝতে হবে। তাহলে হাই মানে এটা খারাপ না, এটা পাওয়া যায় উদ্ভিদ, যে আমিষ, উদ্ভিদ থেকে যে লিপোপ্রোটিনটা পাওয়া যায়, আর এটা প্রাণী থেকে লো এলডিএল পাওয়া যায়। ঠিক আছে? তাহলে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তাহলে লোটাই খারাপ, হাইটাই কিন্তু ভালো।
বেশি লো হয়ে গেলে, লোটা বেশি মান হয়ে গেলে কিন্তু আমাদের কি হতে পারে, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ হতে পারে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা প্রোটিনের বিষয়টা আমরা জানলাম, এলডিএল এইচডিএলও জানলাম আনুষঙ্গিক ভাবে। আমাদের ক্ষয় হতে পারে শরীরের, বৃদ্ধি বন্ধ হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে পারে যদি প্রোটিন না খাই আমরা। আচ্ছা, চর্বি, তেল, ঘি, মাখন, এই যে এটা কিন্তু ব্যাপক শক্তির উৎস। এই যে চর্বি, কিন্তু চর্বিটা আমরা আসলে পুরোটা হজম করতে পারি না, ঠিক আছে। এই জন্য চর্বিটা বেশি খাওয়া ঠিক না, হজম যেহেতু কম হয়। বেশি খাইলে শরীরে সঞ্চিত হয়ে আমাদের ওই যে কি কি হয় বলা হয়েছিল না, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। আর হার্টে যে ব্লক হয়ে যেতে পারে, হার্টের ধমনীতে এখানে বন্ধ হয়ে যেতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। আমরা তো এর আগে ক্লাসে পড়েছি, তাই না? তাহলে এই জন্য চর্বি একটু কম খাওয়া ভালো। প্রচুর শক্তি আছে চর্বির মধ্যে, কিন্তু চর্বিগুলো আসলে এতটা সহজে আমরা হজম করতে পারি না, বা পুরোপুরি হজম করতে পারি না আমরা। এরা চর্বি খাওয়ার দরকার, তারপরেও তেল, ঘি, মাখন ত্বক তার শুষ্ক হবে এবং হাড়গুলো মজবুত হবে না, হাড়েরও সমস্যা হতে পারে। আর ভিটামিন তো আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের বিভিন্ন ফাংশনে কাজে লাগে। শাকসবজি, দুধ, মাছ সবকিছুতেই পাওয়া যায়। দুধ, মাছে যে প্রোটিনে শুধু আছে তা না, বিভিন্ন ভিটামিনও আছে। বিভিন্ন ছোট মাছে ভিটামিন এ থাকে, শাকসবজিতে থাকে বিভিন্ন জায়গায়। তো ভিটামিনের অভাবে তো ভিটামিন জনিত যে রোগগুলো আছে, স্কারবি, রিকেটস, বেরি বাচ্চাদের যে রোগগুলো হয় ইত্যাদি হতে পারে। স্কারবি বড় মানুষেরও হয়। তো এই রোগগুলো হতে পারে, ভিটামিনের জন্য খাইতে হবে আমাদের। খনিজ লবণ, অর্থাৎ এই যে লবণ খাই খাবার সময়, আপনি যদি লবণ না খান বা মিনারেল ওয়াটার না খান, অর্থাৎ আপনি এই যে আপনার টিউবওয়েলে যে পানি খাচ্ছেন, এটা কিন্তু আমাদের H2O শুধু খাচ্ছেন তা না, হ্যাঁ, এখানে কিন্তু আরো অনেক উপাদান থাকে, জিঙ্ক, আয়রন ইত্যাদি ইত্যাদি মিনারেলস গুলো থাকে, খনিজ পানি এটাকে বলা হয়। ঠিক আছে, শুধু H2O খাওয়া যায় না, এটা পরীক্ষা হলে যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানেন। ওই যে ডিস্টিল ওয়াটার নাম H2O, শুধু H2O খাওয়া যায় না। এটা খেয়ে তেমন স্বাদও পাবেন না, বা আহ পুরা বডির জন্য পুরাটা লাভজনক হচ্ছে না। খনিজ পানি আমাদের মিনারেল ওয়াটার খাইতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট H2O খাইলে হবে না। অর্থাৎ তাহলে আমাদের কি হবে, শুধু H2O খাইলে আমাদের খনিজ জনিত যে সমস্যাগুলো, হাড় শক্তিশালী হবে না, রক্ত তৈরি হবে না, এই সমস্যাতে আমরা ভুগবো। আয়রন বা যে রক্তের যে তৈরিতে যে ভূমিকা রাখে, ম্যাঙ্গানিজ বা আয়রন, এই টাইপের জিনিসগুলো যে আমরা না খাই, তাহলে রক্তই তৈরি হবে না। তাহলে রক্ত শূন্যতা, অ্যানিমিয়া হতে পারে, দাঁতের ক্ষয় হতে পারে, হাড় দুর্বল হতে পারে। তাহলে খনিজ খাইতে হবে, ক্যালসিয়াম নো কিন্তু একটা খনিজের মধ্যে পড়ে। ঠিক আছে, জিঙ্ক, জিঙ্ক রক্ত তৈরিতে হেল্প করে। তো এগুলো কিন্তু খাইতে হবে, ঠিক আছে আমাদের। তাহলে খনিজ অর্থাৎ লবণ কিন্তু খাবারের মধ্যে খাইতে হবে, কিন্তু কম খাইতে হবে, পরিমাণে ন্যূনতম, যতটুকু না খেলেই না। ঠিক আছে, বেশি খাইলে আবার এটা সঞ্চিত হয়ে আপনার কিডনিতে পাথর তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু কিডনিতে পাথরের জন্য অনেকটাই দায়ী। আরো অনেক ক্ষতি, অনেকভাবে অনেক ব্লাড প্রেশার কম বেশি করতে পারে, ইত্যাদি অনেক সাইড ইফেক্ট তো আছে। মানে কম, অপটিমাম পরিমাণ খাইতে হবে। আর পানি তো অবশ্যই দরকার, শরীর 70% যেহেতু পানি, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি, শরীর পরিষ্কার রাখা, মানে ময়লা পরিবহন করার সময় দরকার। এটা ছাড়া ডিহাইড্রেশন হবে, আমাদের কিডনিতে সমস্যা হবে। অর্থাৎ রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেলে বজ্রগুলো ওই কিডনিতে গিয়ে ফিল্টার না হয়ে হয়ে ওখানে জমা হয়, অর্থাৎ বের হয়ে আসবে না মূত্রের সাথে। অর্থাৎ যদি ঘনত্ব বেশি হয়, বেশি বেশি ধীরে ধীরে জমে জমে মূত্রথলিতে পাথর হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের পানি কিন্তু পরিমাণ মতো খাইতে হবে। ঠিক আছে, and পরিমাণটা আগে বলা তো 5 লিটার, আসলে 5 লিটার না, 2 থেকে 5 লিটার, যার শরীর যেরকম চাই আর কি। আপনার পানি খাওয়ার ইচ্ছা করতেছে, খাবেনই আর কি। তো মিনিমাম 2 লিটার খাওয়া ভালো। যদিও আমি নিজেই ব্যক্তিগতভাবে 1 লিটারের মতো পানি খাইতে পারি না, কিন্তু খাওয়া উচিত আসলে। না খেলে এটা দীর্ঘমেয়াদী। এটা যেমন আর্সেনিক গ্রহণ করলে একদিনে তো আপনার আর্সেনিক জনিত রোগ হবে না, ধীরে ধীরে কনজিউম করার ফলে হয়। এই ধীরে ধীরে পানি কম খাওয়ার কারণে এক সময় গিয়ে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হবে, কিন্তু তখন তো করার কিছু থাকে না। রোগগুলো এগুলো ধীরে ধীরে সৃষ্টি হয়, একদিনে তৈরি হয় না। ঠিক আছে, সুতরাং আমাদের এই খাদ্যগুলো পরিমিত ভাবেই খাইতে হবে। যারা মেসে থাকেন তারা শুধু প্রতিদিন একই রকম খাবারগুলো খাবেন না, একটু এদিক সেদিক মিলাই ঝিলাই খাবেনই আর কি। আহ ওইভাবে ডাক্তাররা যে চার্ট করে দেয়, সুষম পিরামিড করে দেয়, ওই পিরামিড অনুযায়ী খাওয়া হয়তো আমাদের সম্ভব না, তবে সব মিলেমিশে ফল টল বা আদার্স আইটেম ঘুরিয়ে ফিরিয়ে খাইতে হবে। একই জিনিস বারবার খাওয়া যাবে না। আচ্ছা, অনেকক্ষণ তো আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করিনি, কথাবার্তা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, পরে আবার বিপদে পড়ে যাব। একটু আপনাদের দু একজনের কথা শুনে আসি। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা কথা, বা বোঝা যাচ্ছে ক্লাস?
শুনতে পারতেছি স্যার। বোঝা যাচ্ছে ক্লাস? জি বুঝতে স্যার, পারতেছি। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, সাউন্ড থাক, যেহেতু সামনে মনে হয় আর ভিডিও নেই। একটা ভিডিও রাখতে চাইছিলাম, মনে হয় রাখিনি পরে আর। আচ্ছা, তাহলে আমাদের এগুলো খাইতে হবে। এগুলো আসলে যতই বলি আমাদের 2 দিন হুজুরের ওয়াজের মতো, মসজিদ পর্যন্ত মনে থাকে, বাইরে গেলে মনে থাকে না, আমারই থাকে না। আপনাদের আর কি বলবো, নিজেই সংশোধিত না হয়ে আপনাদের আর অ্যাডভাইস বেশি দিতে পারতেছি না। আহ এগুলো খাওয়া উচিত আর কি, দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য আমাদের। ওকে, এটা থেকে শুরু করা যাক। আচ্ছা, এখন আমাদের যে ভিটামিন দেখলাম, ভিটামিন নিয়ে প্রশ্ন আসে তো, তাহলে একটু ভিটামিন নিয়ে আরেকটু ডিটেলস জানি আমরা। এই ভিটামিন চর্বিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে যারা মিশে না, চর্বিতে দ্রবণীয় মানে সায়েন্সের একটা ভাষা ছিল, লাইক ডিজলভস লাইক, মানে একই জাতীয় জিনিস একই জাতীয় জিনিসের মধ্যে মিশে। অর্থাৎ যারা জৈব যৌগর যদি নাম শুনে থাকেন, জৈব পদার্থ জৈব পদার্থের মধ্যে মিশে, আর অজৈবরা অজৈবের মধ্যে মিশে। হ্যাঁ, এই জন্য তেল আর পানি মিশে না, কারণ তেল হচ্ছে জৈব পদার্থ আর পানি হচ্ছে অজৈব পদার্থ, এই জন্য মিশে না। তবে জৈব অজৈব যে মিশে না তা না, অনেক সময় ব্যতিক্রম আছে পোলারিটির কারণে, ওগুলো অন্য লাইনে আমরা যাব না। তবে একটা জিনিস মনে রাখেন, তাহলে এই ভিটামিনগুলো জৈব ভিটামিন, অন্য ভিটামিনগুলো জৈব, কিন্তু ওরা ওই পোলারিটির কারণে, ওই পোলারিটি কি জিনিস সেটা আর বোঝানো, ওদিকে যাচ্ছি না। মানে ওখানে একটা শব্দ আছে, লাইক ডিজলভস লাইক। তো জৈব চর্বি জৈব পদার্থ, তো জৈব দ্রাবকে এরা মিশে। হ্যাঁ, অর্থাৎ চর্বিতে মিশে মানে এরা তেলে মিশবে, বা এই টাইপের যারা জৈব যৌগ যারা আছে ওগুলোতে মিশবে। এখন কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাবো, যদি কোনো সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকে সাথে সাথে করবেন। আচ্ছা, তাহলে ভিটামিন এ বলি আমরা। ভিটামিন এ, গাজর মিষ্টি আলু এতে থাকে। এটা কি কাজ করে? দৃষ্টিশক্তি, যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ওই যে চোখে যে রড এবং কোন কোষ আছে, বিশেষ করে রড কোষটা রাতে দেখতে হেল্প করে আমাদের। সেই রড কোষগুলো বিকশিত হয় না এই ভিটামিন এ এর অভাবে। তাহলে আমাদের ভিটামিন এ দরকার। রাতকানা হতে পারে, ত্বকে শুষ্কতা হতে পারে, শীতকালে শুষ্কতা এড়ানোর জন্য হলেও একটু ভিটামিন এ বেশি খাওয়া দরকার। ভিটামিন ডি, সূর্যালোক উৎস মানে কোথায় পাওয়া যাচ্ছে? সূর্যালোকের, অর্থাৎ সূর্যের আলোর মধ্যে আসলে কোনো ভিটামিন নাই। হ্যাঁ, ওরা ডি তো বহন করে না। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, হ্যাঁ, ওটা যখন আমাদের চামড়ার মধ্যে পড়ে, চামড়ার মধ্যে এক প্রকার আহ কোষে পড়ে, ওখানে ব্যাকটেরিয়া সম্ভবত, আমি ঠিক নামটা ভুলে গেছি, ওটার মধ্যে যখন পড়ে, এটা কিন্তু আপনারা খালি ব্যাকটেরিয়া মানে ক্ষতি করে ক্ষতি করে এরকম না। আমাদের কিন্তু ব্যাকটেরিয়া, যেমন দই বানাতে গেলেও তো আমাদের ব্যাকটেরিয়ার দরকার, তাই না? অর্থাৎ ব্যাকটেরিয়া রোগও সৃষ্টি করে, আবার উপকারীও আছে। এই জন্য হ্যান্ড ওয়াশ ইউজ করতে অনেকে নিষেধ করে। হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের হাতে পোষক ভালো ব্যাকটেরিয়া বা অণুজীব, অণুজীব বলে সবচেয়ে ভালো হয়, ব্যাকটেরিয়া না বলে। অণুজীব যারা আছে, ভালো খারাপ সবাইকে মেরে ফেলে আর কি। তো যাই হোক, তাহলে এই যে সূর্য থেকে আলোটা পড়ে ওই অণুজীবের সাহায্যে কোষ হেল্প হেল্প নিয়ে পাতায় যেমন খাদ্য তৈরি হয়, তেমনি এখানে কোষগুলো আমাদের ভিটামিন ডি তৈরি করতে পারে ওই হেল্পের মাধ্যমে, ওর হেল্পে। ঠিক আছে, ওই যে অণুজীবের সাহায্যে। অর্থাৎ সূর্যের আলো কিন্তু সরাসরি আপনাকে ভিটামিন ডি এনে শরীরে ঢুকাই দেবে এরকম না। আপনি যদি সূর্যের আলো খেতেই চান, তাহলে শরীরে কিছু অংশ তো বাইরে রাখতে হবে। আপনি একেবারে আহ বোরকা পরে রোদ খাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি ইউভি রশ্মিটা ভিতরে ঢোকার সম্ভাবনা কম। ঠিক আছে, তাহলে এটা মেইনলি আমাদের তো বড় মানুষের দরকার হয় না, ছোট বাচ্চারা যখন নিউ বার্থ বেবি হয়, তাদের সূর্যালোককে আলোতে নিয়ে যাওয়া হয়, যে একটু ভিটামিন ডি যেন তৈরি হয়, দাঁত গজায় বা অন্যান্য রোগগুলো না হয়, যেমন রিকেটস, অস্টিওম্যালেসিয়া। অর্থাৎ এটা তো যে হাড় বাঁকানোর বলছিলাম এর আগে, রিকেটস, এটা ওই শিশুদের হাড়গুলো মজবুত হয় না, অপরিপক্ক হয়। আহ, হাড়ের স্বাস্থ্য এবং ক্যালসিয়ামের জন্য মেইনলি আমাদের ভিটামিন ডিটা দরকার। ক্যালসিয়াম শোষণ করে হাড়গুলো যে শক্তিশালী হবে, এই জন্য দরকার। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা সূর্যালোকটা বেশি হেল্পফুল। দুধ, মাছের ডিম, আরো বিভিন্ন জায়গায় আছে। ভিটামিন ই, বাদাম, বীজ, তেল, বিভিন্ন ধরনের বীজের মধ্যে, তেলের মধ্যে ভিটামিন ই থাকে। ই সমৃদ্ধ লেখা থাকে ভিটামিন তেলে, অনেক তেলে দেখবেন। এটা কোষকে রক্ষা করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আহ আচ্ছা, তাহলে এটার যদি অভাব হয়, তাহলে রক্ত শূন্যতা হতে পারে, আবার স্নায়ুর ক্ষতি হতে পারে, যে নিউরনের বিভিন্ন অংশের ক্ষতি হতে পারে। এই যে কোষ রক্ষার কথা বলছে না, তাহলে এটা অনেকটা আমাদের কি বলবো, নিজেকে রক্ষার কাজে লাগে। আরো অনেক কাজ আছে আর কি। ভিটামিন কে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, রক্ত জমাট বাঁধা। অর্থাৎ অনেকে হালকা কেটে গেল, অনেকক্ষণ ধরে রক্ত পড়তেছে, আরে বাবা রক্ত জমাট
বাড়তেছে না। আবার অনেক কেটে গিয়েও রক্ত দ্রুত জমাট বাড়তেছে। এইটার কারণ হচ্ছে এই যে ভিটামিন কে এর অভাবে এই ঘটনাটা ঘটে। ওই যে থ্রম্বোসাইট বা ওখানে আরো অনেক ফাংশন আছে, আমি ওদিকে যাব না। ওখানে যে ফাংশনটা ঘটবে এটা ভিটামিন কে এর হেল্প নিয়ে ওখানে বাঁধে, রক্ত জমাট বাঁধে। এই জিনিসটা ভিটামিন কে এর অভাবে কিন্তু অনেকের সহজে বাঁধে না। সবুজ সবজি, ব্রোকলি, আবার কলিজাও খেতে পারেন আপনারা। এর মধ্যে রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে যথেষ্ট পরিমাণ আছে। আর রক্ত জমাট না বাঁধলে বা রক্তটা যদি বেশি লঘু হয়ে যায়, তাহলে রক্তক্ষরণ, সেটা বাইরে যে ক্ষরণ হবে তা না, ইন্টারনাল ক্ষরণেও, সে ব্রেনটে হোক আর বিভিন্ন জায়গায় হোক, ক্ষরণ হয়ে আপনার প্রাণ ঝুঁকি বা বিভিন্ন অঙ্গহানিও ঘটতে পারে। তাহলে এটাও কিন্তু একটা জরুরি ভিটামিন, খাইতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এটা হচ্ছে পানিতে মিশে না, অদ্রবণীয়। আর এখন আমরা দেখবো পানিতে যারা মিশে এই ধরনের, তাহলে এরা কি জৈব যৌগ? না, এরাও জৈব যৌগ, কিন্তু ম্যাক্সিমাম গুলো ওই পোলারিটি নামে একটা বিষয় আছে, পোলারিটির কারণে মিশে। তো যাই হোক, পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো এক নজরে একটু দ্রুত পড়ি, এগুলো তো আপনারা রিডিং পড়লেও বুঝতে পারবেন, এত বোঝানোর তো তেমন কিছু নাই। ভিটামিন বি 1 বা থায়ামিন নামে আমরা যেটা চিনি, চাল ডাল মাছ মাংসের মধ্যে আছে। মোটামুটি চাল ডাল মাছ মাংস সুষম খাদ্য যারা, তাদের মধ্যে তো সবকিছুই থাকে, ব্যাপারটা ওইরকম না? তাহলে শক্তি উৎপাদন মানে কি কাজে লাগে এতটুকু হলে জানি। ভিটামিন এ 1 শিশুদের বেরি বেরি রোগ হচ্ছে। ভিটামিন বি 2 রিবোফ্লোবিন, এটা অনেকটা ওষুধের গায়েও লেখা থাকে। এটা শ্বাসকষ্ট এবং ত্বকের সমস্যা হয়, চুল পড়ে, চোখের সমস্যা হতে পারে ভিটামিন বি 2 অভাবে। ভিটামিন বি 3 পেলেগ্রা, ত্বক, অন্ত্র এবং স্নায়ুতন্ত্রের যে সমস্যা, পেলেগ্রা নামে পরিচিত, ইত্যাদি সমস্যা হতে পারে। ভিটামিন বি 6 রক্ত স্বল্পতা তৈরি করতে পারে। ভিটামিন বি 12 এটাও রক্ত স্বল্পতা। ভিটামিন সি, এটা তো আমরা জানি, ভিটামিন সি খাওয়া দরকার। ঘা হয় মুখে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, স্কারবি রোগ সৃষ্টি হয়, মুখে ঘা, জিহ্বার ঘায়ে আর কি। ফোলেট বা ভিটামিন 9, এই ফোলেট নামেই চিনেন বেশিরভাগ। ভিটামিন 9 রক্ত স্বল্পতা, স্নায়ুর ক্ষতি হয়, রক্ত তৈরি এবং কোষ বিভাজনের জন্য দরকার। তাহলে আমাদের এটা খালি এক নজর পড়লাম, আপনাদের নৈবিত্তিকের জন্য দরকার। আর এইগুলো কিন্তু পানিতে মিশে, এগুলো পরীক্ষায় কোন একটা পরীক্ষায় আসছিল যে পানিতে মিশে এরকম ভিটামিনের নাম। তাহলে পানিতে মিশে না এমন ভিটামিনের নামও আসতে পারে। তাহলে এই জন্য আমাদের নামগুলো একটু জানার, যতগুলো জানা যায় মনে রাখা যায়। এর মধ্যে থায়ামিন, রিবোফ্লোবিন, তারপরে ভিটামিন বি 12, ভিটামিন সি, বি 9, এগুলো মনে রাখলে ভালো হয় আর কি। ও সবই তো বললাম মনে হয়। ভিটামিন বি 6 তাহলে বাদ যাবে কেন? তো মানে বেশিরভাগ এই যে বি 9, ভিটামিন সি, বি 12, হ্যাঁ, বি 2, এগুলো নিয়ে বেশি বাজারে পাওয়া যায় বা এগুলো ব্যবহৃত হয়। তো এই জন্য এগুলো নাম অন্তত জেনে রাখা ভালো হবে। আর সবটা মনে রাখতে পারলে ভালো, বা একবার পড়লেন যতটুকু মনে থাকে আর কি, আল্লাহ ভরসা। আচ্ছা, এবার আসি, আমরা তো খাবার দাবার খাচ্ছি, খাবারের সাথে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করতেছে। এগুলো তো আমাদের অনেক রোগও সৃষ্টি করতেছে। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে হালকা একটু পার্থক্য বোঝার চেষ্টা করি। আহ এই ভাইরাস এমন একটা জিনিস, ভাইরাস নিয়ে প্রথমে বলা আছে, এরা জীবিত নয় এরকম বলতেছে। আসলে এরা জীবিত না মৃত বোঝাই কঠিন, মানে একটা রহস্যময় জিনিস। এরা যদি কোথাও পড়ে থাকে, কোটি কোটি বছর পড়ে থাকবে, যদি কোনো পোষক না পায়, বংশবৃদ্ধিও করবে, বৃদ্ধিও করবে না, নড়াচড়াও করবে না, চুপচাপ জড় পদার্থের মতো, মানে জীব আর জড়ের মাঝামাঝি একটা জিনিস ভাইরাস, অকোষীয়, পূর্ণাঙ্গ কোষও নাই এর মধ্যে। ঠিক আছে, অনেক ছোট, কোটি কোটি বছর পড়ে থাকবে, কিন্তু কিছুই হবে না যদি পোষক না পায়। জীবই তো নয়, মানে একটা, কিন্তু বাস্তবে এটা জীব এবং জ্বরের মাঝামাঝি। যখন জীব পোষক পায় তখন গিয়ে সে নড়াচড়া করে, তার মানে জীবের মতো আচরণ করে। আর ব্যাকটেরিয়াটা কিন্তু জীবিত, এক কোষী প্রাণী, জীবই আর কি। আচ্ছা, আকার তাহলে এটা অনেক ক্ষুদ্র, ভাইরাসের তুলনায় একটু বড় হবে। এটা কি কি দিয়ে তৈরি? তাহলে এটা একটা মুখস্থ জ্ঞান। প্রোটিন এবং জিনগত যে তথ্য ওর মধ্যে, ডিএনএ আরএনএ যেটাই থাক না কেন, এই দুটা জিনিস দিয়ে তৈরি। আর এটা যেহেতু একটা কোষ, এটা যদি একটা পূর্ণাঙ্গ কোষ, তাহলে কোষ প্রাচীর, কোষ পর্দা, কোষীয় যে অঙ্গাণুগুলো থাকে, এগুলো মোটামুটি থাকে। একটা প্রাণীর জীবের যে কোষ দেখছিলাম, মোটামুটি অনেক কিছুই থাকে। আর এটা প্রজনন, কোষের অভ্যন্তরে অন্য য- কোষের যন্ত্রপাতি, এটা একটু রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, মানে অন্য কোষের যে উপাদান, এগুলো ইউজ করে যদি পোষক পায়, সেখানে প্রবেশ করে সে অন্য একটা, আহ যেহেতু সে নিজে একটা পূর্ণাঙ্গ কোষ না, তার মানে অন্য একটা কোষের মধ্যে ঢুকে ওখান থেকে বংশবৃদ্ধি করে আর কি। আর সে নিজে নিজে বিভাজিত হতে পারে ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেহেতু সে নিজে একটা কোষ। এটা পোষকের উপর নির্ভরশীল, এটা স্বাধীনভাবে আহ কোষের বংশবৃদ্ধি করতে পারে, পোষকের উপর সরাসরি নির্ভরশীল না। তবে দেহকে আক্রমণ করে আর কি, আক্রমণ করে নিজে নিজেই বিবর্তিত হয়ে আমাদের ক্ষয়ক্ষতি করে। কমন কোল্ড মানে সর্দি ফ্লু যে লাগে, এইডস, ইনফ্লুয়েঞ্জা, আর অনেক রোগ আছে।
আমার ওই লেকচার শিটে পাবেন, বা আপনারাও জানেন। এগুলো যতগুলো রোগ মনে রাখা যায় পরীক্ষায় নৈর্ব্যক্তিকেও মাঝে মাঝে টুকটাক আসতে পারে। আর লিখিতের জন্য আমরা দুই একটা রোগ জানলেই হচ্ছে। এখানে ভাইরাস ব্যাকটেরিয়া যখনই আপনার মনে থাকবে যে জীব জ্বরের মাঝামাঝি আমি বলছিলাম একটা রহস্যময় জিনিস, এই যে বিভিন্ন ধরনের ক্লু বলতেছি, এই গল্পগুলো মনে আকারে মনে রাখলে তখন বুঝে যাবে যেটা অকোষীয়, এটা পোষক ছাড়া বংশবৃদ্ধি করে না, সামান্য প্রোটিন আর জিনগত যে তথ্য ডিএনএ নেই খালি তৈরি, পোষকের কোষ ব্যবহার করে সে বংশবৃদ্ধি করে, অন্য কোষের উপর নির্ভরশীল। এইগুলো সব একই কথায় ঘুরে ফিরে অন্য একটু প্যাটার্নে বলা হচ্ছে। আর এটা তাহলে তার অপোজিট কথাগুলো এটার মধ্যে। তাহলে এটার চিকিৎসা কি? অ্যান্টিভাইরাল ওষুধ সবসময় কার্যকর নাও হতে পারে, ভ্যাকসিন ম্যাকসিন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, মানে ব্যাকটেরিয়াতে যখন আমরা, ঠিক আছে। তাহলে আমরা আর একটু সামনে যাই। এবার একটা পরীক্ষায় আপনাদের আসছিল ভাইরাস ব্যাকটেরিয়া যেমন পড়লেন আপনারা, তাহলে শৈবাল ছত্রাক নিয়েও পড়া দরকার। এগুলোও তো আমরা দেখি, পুকুরে শ্যাওলা দেখেন, শৈবাল দেখেন, আবার ছত্রাক, অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা যাকে বলি আমরা, ব্যাঙের ছাতা নামে পরিচিত, দেখি। পরীক্ষায় আসছিল যে অ্যাগারিকাস আর স্পাইরোগাইরা ওই যে শ্যাওলার মতনই, মানে শ্যাওলায় ধরেন। তো এদের মধ্যে কি বৈশিষ্ট্য বা গুরুত্ব কি বা পার্থক্য কি বা এটা কি কাজে লাগে? তো এগুলো মেইনলি শৈবালের একটা প্রজাতি, একটা ছত্রাক। আমরা যদি শৈবাল এবং ছত্রাক সম্পর্কে পড়ি তাহলে এদের মধ্যে স্পাইরোগারা, এই যে ইস্ট মাশরুম আসুক আর স্পাইরোগারা আসুক, কোনটার কি বৈশিষ্ট্য আমরা বলতে পারবো, ঠিক আছে। এটা ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। তাহলে এই জিনিসগুলো আমাদের পার্থক্য আকারে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু পরীক্ষায় আসছে, আবারও আসতেই পারে, প্রিভিয়াস কোশ্চেন মাঝে মাঝে রিপিট হতেই পারে। শৈবাল যে সবুজ দেখেন পুকুরের মধ্যে, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, মানে নিজেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে। আর ছত্রাকটা পরজীবী, মৃতজীবী, অন্যের উপর নির্ভরশীল, এটা নিজে খাদ্য তৈরি করতে পারে না। এটা সবুজ দেখে বোঝা যাচ্ছে খাদ্য তৈরি করতে পারে। এটা কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি, আর এটা কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এটা একটা মুখস্থ জ্ঞানের মতো হচ্ছে, কাইটিন কি সেলুলোজ কি, এটাও একটা ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু এগুলো এত জটিল বিষয়ে জানার দরকার নেই আমাদের, যেহেতু এই, তাহলে এই কথাটা অন্তত মনে রাখতে হচ্ছে। এটা তো আর মনে হয় এমনিতে মুখস্থ না করলে মনে থাকবে না। শৈবাল সেলুলোজ মানে তার দন্তস্ব, মনে রাখার তো একটা কৌশল বের করতে হবে। আর এটা হচ্ছে কাইটিন, তো মানে কাইটিন সেলুলোজ দুইটা নামের মধ্যে কোনটা কার সাথে আমরা এইভাবে মনে রাখবো, শৈবাল সেলুলোজ। তাহলে এখানে যেহেতু শ্যাওলা সবুজ, ক্লোরোফিল আছে ধরা না যায়, আর এখানে ক্লোরোফিল নাই, এটা ইজি মনে থাকবে। এটা জলে এবং আর্দ্র পরিবেশে থাকে, এটা আর্দ্র পরিবেশে মাটিতে এবং কাঠের মধ্যেও থাকতে পারে, তাই না, জৈব পদার্থ থাকতে পারে। স্পাইরোগারা, ক্লামাইডোমোনাস, ইস্ট মাশরুম, মাশরুম, তার মধ্যে ইস্ট হচ্ছে পাউরুটি ফলানোর কাজে লাগে, আর মাশরুম তো এখন স্যুপ খাওয়া হচ্ছে বা অনেক উপকারী না, এটা স্যুপ বা কি বড়া টড়া অনেক কিছুই মাশরুমের পাওয়া যাচ্ছে, অনেক ধরনের খাবার মাশরুমের পাওয়া যায় আর কি। তো এখন এখানে একটু কিছু বেসিক কিছু তথ্য দিয়ে রাখছি, মেনলি স্পাইরোগারকে বা শৈবালকে তথ্য রেখে। এটা খাদ্য শৃঙ্খলার প্রথম স্তর, অর্থাৎ খাদ্য যে শৃঙ্খলা আছে, খাদ্য তৈরি করে না, যেমন শৈবাল তৈরি করতেছে খাদ্য, মানে সেই শৈবালকে খায় মাছ, মাছকে খায় মানুষ, মানুষকে খায় কি বাঘ, বাঘকে খায় কে, মরে গিয়ে মাটি খায়, মাটিকে খায় মাটির ভিটামিন খায় গাছ, গাছে খায় ফল আমরা মানুষ, মানুষকে আবার বাঘ খায়, এভাবে তো চক্রাকার, তাই না। বাস্তু সংস্থানে একজনের উপর আরেকটা নির্ভরশীল আহ ইকোসিস্টেম যে গড়ে উঠছে। তো এটা খাদ্য জাল, তাই না, এটা তো প্রথম স্তরে খাদ্য, খাদ্য মানে তৈরি করে, এরাই তৈরি করে ফার্স্ট। তাহলে যাদেরকে মাছ খাচ্ছে, এরা আবার কাউকে খায় না, হ্যাঁ। তাহলে অক্সিজেন উৎপাদন করে, যেহেতু এই যে আহ, খাদ্য তৈরি করে, ক্লোরোফিল আছে, তাহলে অক্সিজেন তৈরি করবে, খুবই সিম্পল একটা বিষয়। জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এরা। আর ছত্রাক তো অ্যান্টিবায়োটিক তৈরিতে বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ছত্রাক। তারপরে মাশরুম বিভিন্ন খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ছত্রাক আবার রোগও সৃষ্টি করতে পারে, তাহলে এই ছত্রাক কিন্তু আমাদের রোগও সৃষ্টি করতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বা ব্যাপার, তাহলে এটা কিন্তু জানতে হবে। তাহলে ছত্রাক রোগও সৃষ্টি করতে পারে, আর শৈবালতে এমন কোনো রোগ সৃষ্টি করে না, তারপরও এক্সেস ইজ এনিথিং ইজ ভেরি ব্যাড, মানে এক্সেস যে কোনো কিছুই খারাপ। সেটা আপনি পিৎজা বার্গার কম খাইলে কিছু হবে না, ভাত কম খাইলে কিছু হবে না, বেশি খাইলে তো ভাতও ক্ষতিকারক। তাহলে বেশি রোগ সৃষ্টি করে এরকম, ভাত খেলে রোগ হয় এরকম তো বলা যাবে না। মানুষ যদি বলে হোয়াইট, কি বলে জানি, বিষের ইংরেজি পয়জন, ভাতকে বলে থাকে, চিনিকে বলে থাকে, ঠিক আছে। তো
শৈবাল কি তেমন রোগ সৃষ্টি না করলেও ছত্রাক করে কি কি রোগ সৃষ্টি করতে পারে, আমরা একটু সামনে দেখি, মানে খোস পাপড়া টাইপের যে রোগগুলো আছে বা আরো অনেক কিছু রোগ আছে, দেখি আমার লেকচার শিটে আছে না, এখানে আছে, হ্যাঁ এখানেই আছে। শৈবাল আমাদের তেমন কোনো সরাসরি রোগ সৃষ্টি করতে পারে না, তবে মানে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, জলজ প্রাণীদের মধ্যে বিষক্রিয়া হতে পারে। যেমন আবার বেশি পরিমাণ শ্যাওলা জমে নিচের দিকে পানির অক্সিজেনের ঘাটতি তৈরি করে দিয়ে ইয়া তৈরি করতে পারে, ওখানে ওদের বসবাস অনুপযোগী করতে পারে, পানিকে বিষাক্ত করতে পারে। আর ওই জলজ প্রাণীকে যদি মানুষ খায় বিষাক্ত জিনিস, আহ যেটা সে অলরেডি ভক্ষণ করছে, তাহলে ওইভাবে অনেকভাবে ঘুরে পেঁচিয়ে ক্ষতি করতে পারে আর কি। ঠিক আছে। আর ছত্রাক আমাদের অনেকগুলো রোগ সৃষ্টি করতে পারে, ছত্রাকজনিত রোগগুলোকে বলা হয় মাইকোসিস। মাইকোসিস, ঠিক আছে। এই যে দাউদ বলি বা দাঁত বলি, খামির যে কি রোগ আমি জানি না, অ্যাথলেটের ফুট মানে অর্থাৎ পায়ে বিভিন্ন সংক্রমণ, ছত্রাক জমে যে ক্ষতিগুলো হয়, আবার শ্বাসতন্ত্রে ক্ষতি করতে পারে ছত্রাক জমে, ওখানে ফুসফুসে ক্ষতি করতে পারে, অভ্যন্তরীণ অনেক অঙ্গে ছত্রাক আক্রমণ করে ক্ষতি করতে পারে। অর্থাৎ এটা মেইনলি এটা জমে গিয়ে কোথাও ছত্রাক দীর্ঘদিন কোনো কিছুই ব্যবহার না করে যেমন ছত্রাক জমে শরীরের মধ্যে, যদি কোনোভাবে ছত্রাক কোথাও জমে, সেটা আমাদের ক্ষতি করতে পারে। ত্বকে ছত্রাক জমে ত্বকে দাউদের মতো, চুলকানির মতো জিনিসগুলো তৈরি করতে পারে। ছত্রাক দ্বারা সৃষ্ট রোগের লক্ষণ ত্বক লালচে হয়ে যাওয়া, ফোসকা হয়ে যাওয়া, খুশকি পড়া, জ্বর কাশি হওয়া, যদি কাশি হচ্ছে কারণ আমাদের ফুসফুসে আক্রমণ করে, যদি দুর্বলতা, ওজন কমে যাওয়া, এটা তো প্রায় অনেক রোগেরই লক্ষণই আর কি, এটা কোনো বেসিক লক্ষণ না। তাহলে আমাদের ছত্রাক রোগ সৃষ্টি করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দাউদ, চুলকানি, তারপর ফুসফুসের রোগ, আমরা এই বলবো ইন জেনারেল নামগুলো, যদি কঠিন কঠিন নাম, অ্যাসপারগিলোসিস, এগুলো তো মনে থাকবে না, বা মনে থাকলো আপনি আজকে বললেন কাল মনে থাকবে, আবার পরীক্ষার আগে তো পড়ার সময় পাবেন না, তখন তো মনে থাকবে না। তো এটা ইন জেনারেল ভাবে তখন বলবেন, মানে কৌশলটা তখন হবে ছত্রাক বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, যেমন ত্বকের রোগ, দাউদ, চুলকানি ইত্যাদি, শ্বাসতন্ত্র, ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, ইন জেনারেল ভাবে বলবেন তখন। আর যদি স্মৃতিশক্তি ভালো হয় তাহলে আপনি পুরো নামটা ক্রিপ্টোকোকোসিস বা অ্যাসপারা অ্যাসপারাগ্লোসিস ইত্যাদি না মনে রাখলেন, এটা যার যত ক্যালিবার, কিন্তু এইভাবে অহেতুক মেধা খরচ করে, মানে মাথার আহ কি বলবো, স্টোরেজ ফুল করার কোনো দরকার নেই, এইভাবে ইন জেনারেল ভাবে অ্যান্সার দিবেন। আপনি তো জানেন না এটাই আসবে, ঠিক আছে। আর এই যে এগুলো তো সহজ আছে, এগুলো জেনে এদিক সেদিক মিলে মিশে দিতে হবে, এটাই কৌশল আসলে পরীক্ষায়। সবকিছুই পড়লে পরীক্ষার আগে রাতে পড়ে দেওয়া সম্ভব না, আগে থেকে কিছু মনে রাখতে হয় ইন জেনারেল কথাগুলো। আর পরীক্ষার আগে রাতে যদি কিছুই পড়ার না থাকে, তখন এরকম ইম্পর্টেন্ট কথাগুলো মনে রাখতে হবে, যেগুলো আসলে স্বাভাবিকভাবে মনে থাকার কথা না। তাহলে এই যে ছত্রাক আক্রমণ করলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়, অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক আমরা জানি, খুব বহুল ব্যবহৃত। পেনিসিলিনের নাম শুনছেন আপনারা, আবার স্যাভলনও ইউজ করেন, স্যানিটাইজার ইউজ করেন। তাহলে কোনটা কি বা কি কাজে লাগে একটু হালকা জানি, গল্প আকারে আমরা আলোচনা আকারে যদি পড়ি তাহলে মনে থাকবে আশা করা যায়। তাহলে আগে থেকে নামটাই বলে দেয়, অ্যান্টিবায়োটিক এই যে পেনিসিলিন, হ্যাঁ, আর আপনারা অ্যান্টিসেপটিক স্যাভলন, স্যানিটাইজার যেগুলো ইউজ করেন। তাহলে এখান থেকে দুটো নাম কেন আগে বললাম, কারণ নাম যেহেতু আমরা এগুলো চিনি, তাহলে বুঝতে পারবো যে কোনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করে, মানে এটা ধ্বংস করে তাদের বৃদ্ধি থামিয়ে দেয়, তার মানে এটা খাইতে হবে, গিয়ে ওই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থামিয়ে দিবে। আর এটা জীবাণু ধ্বংস করে, প্রতিরোধ করে, এটা বাহিরে মাখা হয় শরীরে, যেমন ত্বকে, ক্ষত স্থানে, যাতে ওখানে কোনো ইয়া না হয়, আক্রমণ না হয়, সংক্রমণ না হয় বা বৃদ্ধি না হয়। আর এটা ভিতরের দিকে পুশ করা হয়, ভিতরে গিয়ে কাজ করে। তাহলে অ্যান্টিবায়োটিকটা কিন্তু ভিতরে, আর অ্যান্টিসেপ্টিক কিন্তু বাইরে কাজ করে। এই জন্য আমি এই নামগুলো বললাম। স্যাভলন, স্যানিটাইজার তো আমরা বাইরে ইউজ করি, স্যাভলন খাই না, সেটা স্যানিটাইজারও আমরা কিন্তু খাই না, ঠিক আছে। এখন ওই পেনিসিলিন নিস আবার অনেক কিছু উপরে যে মারা হয় না তা না, কিন্তু এগুলো অনেক কিছু যেমন চোখে দেওয়া হয়, কিন্তু অনেক কিছু আবার সরাসরি শরীরের ভিতরে পুশ করার মতো বিষয় আছে, মানে একেবারে কনফিউজড হয়ে যায় না। তাহলে আমরা এই নাম দেখে পুরো বাকি পার্থক্য বুঝতে পারতেছি, এটা হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা ভিতরে প্রতিরোধ থামিয়ে দেয় বৃদ্ধি, এটাও একই কাজ করে, এটা বাইরের দিকে ধ্বংসটা করে জীবাণুর বিরুদ্ধে। তবে তবে সব জীবাণুর বিরুদ্ধে কিন্তু এটা কার্যকর নয়, অ্যান্টিসেপ্টিকটা হালকা মৃদু কাজ করে। তাহলে এটা শরীরের ভিতরে কাজ করে, এটা বাইরে কাজ করে। আর এটা ব্যাকটেরিয়া আর চিকিৎসায় সাধারণত ব্যবহৃত হয়। আর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, একটু আগে আহ তারপরে জীবাণু ইত্যাদিতে ব্যবহৃত হয়, মানে এগুলোর বিরুদ্ধে কাজ করতে হেল্পফুল হয়।
কেবলমাত্র বিভিন্ন ধরনের জীবাণুর জন্য, যেমন ব্যাকটেরিয়া মারতে কার্যকরী নির্দিষ্ট ধরনের জীবাণু। তাহলে জীবাণু ভেদে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, পরীক্ষায় আবার এগুলো কথাও মাঝে মধ্যে আসে আপনাদের। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমাদের শরীরে, হ্যাঁ? আপনার সামান্য একটা অসুখ হয়েছে, জ্বর হয়েছে বা সামান্য কিছু, ডাক্তাররা আপনাকে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? আপনার রোগটা হয়তো সেরে গেল, আবার নাও ধীরে ধীরে সেরে গেল, কিন্তু ওই রোগটা অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আপনার ওই যে অ্যান্টিবায়োটিক যে কেমিক্যাল, ওটার উপরে জীবাণুটা সে বুঝলো যে এটা কি কাজ, তখন জীবাণুটা ধীরে ধীরে ওই অ্যান্টিবায়োটিকের প্রতি রেসিস্টেন্স হয়, অর্থাৎ ওইটা প্রয়োগ করলে ভবিষ্যতে আর ওই শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করে না। তাহলে অ্যান্টিবায়োটিকের সংখ্যাও লিমিটেড। এগুলো ধীরে ধীরে পাওয়ার, যদি আমরা হাই পাওয়ার আগেই ব্যবহার করি, তাহলে এই রোগ জীবাণুগুলো যখন আক্রমণ করবে পুনরায়, তখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করে না শরীরে। ফলে কি হচ্ছে, তাহলে আমাদের আরো ওভারডোজ দিতে হয়। এভাবে ডোজ বাড়াইতে বাড়াইতে একসময় এমনও শরীর পাওয়া যাচ্ছে যেখানে প্রচলিত যত অ্যান্টিবায়োটিক আছে, কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না ওই শরীরে। এন্ড বলতে পারেন সে মরুগ্গা, আমার কি? কিন্তু না, ওই যে তার শরীরে যে ব্যাকটেরিয়া বা যেটা আক্রমণ করলো, সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। ওই ব্যাকটেরিয়া তো তার মাধ্যমে আপনার কাছে ছড়াইতে পারে, বিভিন্ন মানুষের কাছে ছড়ায় যেতে পারে, একজন থেকে আরেকজনে। তাহলে ওর শরীরে গিয়েও কিন্তু আক্রান্ত করলে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিয়ে ওই রোগ আর সারানো যাবে না। তাহলে সে নিজে মরবে এবং চারপাশে পৃথিবীকে মারবে। তাহলে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে। আমাদের মতো নিম্ন উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলোতে এই যে ডাক্তাররা যা করতেছে, মানে অ্যান্টিবায়োটিক নিয়ে, ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াই আজকাল অ্যান্টিবায়োটিক সেল হচ্ছে। ফলে অ্যান্টিবায়োটিক গুলো কার্যকারিতা হারাচ্ছে ধীরে ধীরে। ওই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। ঠিক আছে? এই রেজিস্ট্যান্স হওয়ার কারণে ওটা চিনে ফেলতেছে এটা অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এখানে একটা অ্যান্টিবায়োটিক এর কনসেপ্টটা যে টিকার কনসেপ্টের মতো না। টিকা কি? টিকা মানে একটা জীবাণু, হ্যাঁ? অর্ধমৃত্যু বা মৃত্যু অবস্থায় মানে মারা যাবে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে। আমাদের শরীরের মধ্যে টিকা দেওয়া মানে একটা জীবাণু প্রবেশ করানো হয়। তাহলে জীবাণু যখন যায়, তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা এসে কি করে ওখানে, ওই জীবাণুটাকে তখন যেহেতু দুর্বল, ওই শ্বেত রক্তকণিকা সহজে মেরে ফেলতে পারে ও। নিজস্ব বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে সে। এই যে জীবাণুটাকে সে মৃত জীবাণু বা হালকা দুর্বল জীবাণুকে সে মেরে ফেললো, চিনলো, তার মধ্যে কনফিডেন্স গ্রো করে। ঠিক আছে? এই কনফিডেন্স গ্রো করে এবং সে ডিএনএ এর মধ্যে তথ্যটা সংরক্ষণ করে রাখে, মানে তার শরীরের মধ্যে তথ্য সংরক্ষণ করে রাখে। ভবিষ্যতে যখন যত সবলই আক্রমণ করুক, তার মধ্যে যে একটা কনফিডেন্স আছে যে এই জীবাণুকে তো আমি চিনি, এর আগে তো আমাকে আক্রমণ করছিল, একে মেরে ফেলছি, তখন সে একেবারে আপ্রাণ চেষ্টা করে তখন ওই আগের কৌশলেই মেরে ফেলে। তাই প্রথমে আমরা টিকা মানে কিন্তু ওই রোগের জীবাণুটাই দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আরো অনেক বিষয় আছে। তো টিকা মানে ওই রোগের জীবাণু দুর্বল বা মৃত অবস্থায় প্রবেশ করানো হয়। ফলে আমাদের দেহে যে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওটার বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ওই জীবাণুর বিরুদ্ধে। এইভাবে কিন্তু আমরা জীবাণুকেও ধীরে ধীরে কিন্তু যে ধীরে ধীরে আমাদের এই করোনা কেন ভালো হলো, শরীর রেজিস্ট্যান্স তৈরি করছে। করোনা যত আক্রমণ করুক, এখন কিন্তু আমাদের আগের মতো এইভাবে পুরো পৃথিবীর মানুষ আর আক্রান্ত হবে না। রেজিস্ট্যান্স কিন্তু আমাদের শরীরে তৈরি হয়ে গেছে। শরীর চিনে ফেলছে এই ব্যাকটেরিয়া আসলে কি হয়, ভাইরাস আসলে কিভাবে মারতে হবে। তাহলে আমাদের শরীর যেমন চিনে, তাহলে ওই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, সেও কিন্তু চিনে। সে চিনে যে এই যে ওষুধকে চিনে, ঠিক আছে? আর আমাদের শরীর চিনে জীবাণুকে চিনে। ঠিক আছে? ব্যাকটেরিয়া তো মানুষ নাকি রে ভাই? আচ্ছা, ওকে, না মানুষ না। সেও ওই মানুষ। আমরা জীবাণু চিনে রাখি আর ও চিনে রাখে ওষুধকে। ভবিষ্যতে বলে আমিও কিন্তু প্রস্তুত, সেও আরো শক্তিশালী হয়ে আসে, যে আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো, এইভাবে ফিরে আসতেছে। এই কথাগুলো যে বললাম, এগুলো পরীক্ষা আসার মতো বিষয়। আহ যে অ্যান্টিবডি বা টিকা কিভাবে কাজ করে, রোগ প্রতিরোধ আহ, ব্যাপারটা হালকা একটু ধারণা থাকলেই এদিক সেদিক করে লিখতে পারবেন আর কি, বা পড়তে গেলে আরো বুঝতে পারবেন। তাহলে অ্যান্টিবায়োটিকটা আমাদের ব্যবহারে সতর্ক হতে হবে। শুধু নিজে সতর্ক না, আসলে এটা রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করতে হবে। দেখা গেল যদি এরকম কোনো জায়গা থেকে গুজব তৈরি হয়, এই দেশে অনেকগুলো রোগী পাওয়া গেছে যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে প্রচলিত লিমিটেড সংখ্যক, যে সংখ্যক অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, একটাও কাজ করতেছে না। তাহলে এই ধরনের রোগীগুলো অন্য দেশে কিন্তু ওরা নিতে চাবে না, বা বেশি সংখ্যক ছড়িয়ে গেলে ওই দেশ থেকে লোকও নিতে চাবে না। যে কারণ এটা, এটাকে বলা হয় তোমার ডিজিজের বিশ্বায়ন, মানে রোগের বিশ্বায়ন হচ্ছে। করোনা ভাইরাস যেমন বিশ্বায়ন হলো না, অর্থাৎ এক জায়গা থেকে পুরো বেশি ছড়িয়ে গেল না, তাহলে এটাও কিন্তু একটা ক্ষতির কারণ। এগুলো মাথায় রাখতে হবে, এই আর কি।
চিকিৎসকের প্রেসক্রিপশন দ্বারা ব্যবহার করতে হবে। এগুলো প্রেসক্রিপশনের দরকার নেই। আমরা যদি বুঝি যে একটু ক্ষতি হয়েছে, ফাঙ্গাস বা ক্ষতস্থান তৈরি হয়েছে, এগুলো ইউজ করতে পারি আমরা। এদের নাম কয়েকটা আছে: অ্যামক্সি অ্যামক্সিসিলিন, পেনিসিলিন, আর স্যাভলন, আইডোফর্ম, স্যানিটাইজার ইত্যাদি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক। এগুলো নিয়ে আমি কিন্তু আনুষঙ্গিক আরো কিছু কথা বললাম, পরীক্ষায় আসার উপযোগী এবং আমাদের বাস্তব জীবন ভিত্তিক আর কি। তাহলে এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিকের নামগুলো মনে রাখবেন কোনটা কি, তাহলে বুঝে যাবে। যে স্যাভলন দেখলে মনে পড়বে, যাতে স্যাভলন বা স্যানিটাইজার তো আমরা বাইরে ব্যবহার করি, তাহলে বাকি কথাগুলো এমনি অটোমেটিক মনে পড়বে। ঠিক আছে? এভাবে কৌশলে মনে রাখতে হবে আর কি, সবকিছুই মুখস্থ রাখা সম্ভব না। আচ্ছা, আশা করি আপনারা এটা জানেন। এটা কোন দিকে গেল? এই যে আমরা খাবার খাচ্ছি, ভাইরাস ব্যাকটেরিয়া খাবার টাবার অনেক কিছু দেখলাম। এখন এই খাবার খাওয়ার সময় কিভাবে খাবার কোন দিক থেকে কোথায় যায় একটু আমরা দেখে রাখি। আমি একটু ওই যে সিকোয়েন্স অনুযায়ী এটা সাজানো নেই, যে একের পর দুই মানে এইভাবে বুঝাবো। যেমন এর আগের দিন মাথা থেকে শুরু করছিলাম, পায়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে ওই রকম না। মোটামুটি পরীক্ষা যা আসবে এগুলোই ছড়িয়ে ছিটিয়ে সব তথ্য আমি আনছি। তো হতাশ হবেন না, ক্লাস আর বেশিক্ষণ দীর্ঘায়িত হবে না, সমস্যা নাই। আহ ক্লাস শেষ পর্যন্ত থাকেন আপনারা। দেখেন, আমরা যখন খাবার খাচ্ছি কি করতেছে, এই যে প্রথমে মুখে লালা, হ্যাঁ, এই যে লালা গ্রন্থি থেকে লালা নির্গত হবে, লালা গ্রন্থি থেকে যে এনজাইম নির্গত হয় টায়ালিন, এই শর্করা জাতীয় খাদ্য মুখ থেকে হজম হওয়া শুরু করে। টায়ালিন গুলো মিশে খাবারটাকে পিচ্ছিল্য করে, পিচ্ছিল্য করে ফলে তো অন্ন নালী দিয়ে, মুখ গহ্বর দিয়ে খুব সহজেই খাবারটা পিচ্ছিল হয়ে ভিতরে যায়। ঠিক আছে? পাকস্থলীতে আসলো। এই যে পাকস্থলী, আর এই যে এটা আমাদের যকৃৎ, কলিজা বলি আমরা, তাই না? আচ্ছা, এটা অন্ননালী। তারপরে এখান থেকে আসলে যে পাকস্থলী, এখান থেকে এখানে, এখানে, এখানে। আর এই যে কলিজার ভেতরে এখানে, এটা হচ্ছে পিত্তথলি। গরুর যখন আমরা কাটি বা কোনো পশু কাটি, ছাগল কাটি, তখন পিত্তথলি যে সবুজ বর্ণের পিত্তরস দেখা যায়, খুব তিতা। এটা মাংসের সাথে লাগলেও কিন্তু মাংস তিতা হয়ে যায়। ঠিক আছে? এখান থেকে এনজাইম নির্গত হয়। তো যাই হোক, এই যে এটা থেকে এখানে, এখানে, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত শুরু হলো। ক্ষুদ্রান্ত মানে এই যে এই কালারে, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে? আচ্ছা, একটু হালকা মিশিয়ে দেই। হ্যাঁ, কারণ এখানে বুঝাইতে হবে। এই ক্ষুদ্রান্ত এখান থেকে শুরু হলো। তো প্রথম নামটা হচ্ছে ডিওডেনাম। তাহলে ক্ষুদ্রান্তর প্রথমে এই যে শুরুর দিকে ডিওডেনাম, তাহলে জেজু নাম। তারপরে একটুকু দেখেন, এই যে এই জায়গাটুকু বলতে জেজু নাম। আর একটা আছে অংশ, সেটা হচ্ছে কোথায় গেল, ইলিয়াম। হ্যাঁ, এগুলো জায়গার নাম দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এনজাইম নির্গত হয়, তো এখানে পেঁচানো, অনেকটা পেঁচানো ক্ষুদ্রাং। পরীক্ষায় আসছিল একটা পরীক্ষায় যে ক্ষুদ্রান্ত কয়টা ভাগে বিভক্ত। তাহলে আমাদের এই নামটা কিন্তু মনে রাখতে হচ্ছে, যে ডিওডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম, এই তিনটা নিয়ে আমাদের ক্ষুদ্রান্ত তৈরি। পরীক্ষায় আসছিল। তাহলে ক্ষুদ্রান্ত যেহেতু আসছে, এরপরে পরীক্ষায় বৃহদান্ত নিয়েও আসতে পারে, যে বৃহদান্ত কয় ভাগে বিভক্ত। কি কয় ভাগে বিভক্ত? কোলন, সিকাম, মলাশয়। দেখি কোলন কোনটা। তাহলে এটা তো আপনারা সবুজটা দেখলেন, বাকি থাকলো তো এই যে কালারেরটা, তাই না? তাহলে এই কালার গুলোর মধ্যে আমাদের কোলন, এই যে এটা হচ্ছে কোলন, আর এই যে সিকাম এই পাশের টুকু, আর বাকি থাকলো এই পাশ, তাই না? এটা হচ্ছে আমাদের মলাশয়। মলাশয় তো বুঝতেছেন, এটা ভেঙে বলা কিছু নাই, এখানে মলদার। তাহলে এই যে এটা হচ্ছে একটু বড় টাইপের, মানে মোটা বৃহদান্ত, আর চিকন কিন্তু লম্বা আছে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রান্ত। ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম নিয়ে তৈরি। শুরুতে ডিওডেনাম, তারপরে জেনাম, তারপরে ইলিয়াম। আর বৃহদান্ত হচ্ছে কোলন, সিকাম এবং মলাশয় নিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মিশাই দিয়ে আপনারা একটু আরেকবার দেখেন। এই, তাহলে এই হচ্ছে আমাদের এটা। আর এই অ্যাপেন্ডিক্স আছে, একটু দেখেন, এই যে পাশে অ্যাপেন্ডিক্স, এই যে আমাদের এটা কিন্তু আমাদের সিকামের পরে একটু, এই যে একটু বর্ধিত অংশ। এটাই আমাদের যখন বর্ধিত হয়, অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। এই কোষটা যখন একটু বেড়ে যায়, হ্যাঁ, কোনো কারণে আনইউজড হয়, অর্থাৎ কাঁচা জিনিস কম খায় যারা, ফলমূল, আম বা যেটাই বলেন না কেন, কাঁচা জিনিস কম খাওয়া, কাঁচা জিনিস হজম করার জন্য যে এনজাইম দরকার এখান থেকে নির্গত হয়। কিন্তু আপনি যদি কাঁচা জিনিস কম খান, তাহলে ওই এনজাইমটা নির্গত না হওয়ার কারণে, বা অন্য কোনো কারণেও হতে পারে, এখানে ওই ইয়াটা বিবর্ধিত হতে থাকে, মানে বড় হয়ে যায়। স্বাভাবিকের তুলনায় আমাদের অ্যাপেন্ডিক্সটা বড় হয়ে যায়। এটা বড় হয়ে গেলেই আমাদের এখানে ব্যথা করে তীব্র, তখন এটা কেটে ফেলতে হয় বর্ধিত অংশটা। এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস রোগ। ঠিক আছে? আর এটা কিন্তু আল্লাহ পাক দিয়েছিল কেন? আগে তো মানুষ ফলমূলই খেত, গাছের কাঁচা জিনিস খেত, কাঁচা শাকসবজি, কাঁচা মাংস, মানে আদা পোড়া করে খাইতো, বা ওই জিনিসে কাঁচা জিনিস খাওয়ার জন্য, এই আর কি, হজম করার জন্য, মেইনলি এই টাইপের কাজ করার জন্য। এখন এটা খুব কম কাজে লাগে, এই জন্য অ্যাপেন্ডিসাইটিস এখন বেশি হয়।
অন্য কারণে হতে পারে, এটা একটা মেজর প্রাইমারি কারণ বললাম আমি আর কি, এটাই যে একমাত্র কারণ তা কিন্তু না। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিক্সটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে এখান থেকে অগ্নাশয়, তো এখান থেকে এরপরে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, এটা তো যকৃৎ আগেই বললাম, এটা পিত্তথলি বলছি, আর বাকি নামগুলো তো বলেই ফেলছি। ঠিক আছে, তাহলে এই পাশে আমরা দেখতেছি যে এই যে এটা হচ্ছে বৃহদান্ত, এটা হচ্ছে আমাদের পাকস্থলীর মাঝামাঝি এই যে জায়গাটাতে থাকতেছে আমাদের অগ্নাশয়। এগুলো 3D চিত্র দিতে পারলে ভালো হতো, আপনারা একটু অনলাইনে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন, এগুলো দেখলে ভালো লাগবে আর কি, জানা উচিত। তাহলে এই হচ্ছে আমাদের খাদ্য কোন দিক দিয়ে ঢুকে কোথায় যায়, এখন আমরা জানবো যে কোন জায়গায় গেলে কোন এনজাইমটা নির্গত হচ্ছে। নৈবেতিকের জন্য যেমন দরকার, আর যেমন পরীক্ষায় আসলো যে ক্ষুদ্রান্তের কাজ কি বা এটা কয় ভাগে বিভক্ত, তাহলে এর নাম তো বললেন ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে কাজ কি, দুই একটা যদি এনজাইম বলতে পারি যে ক্ষুদ্রান্তে কি কি এনজাইম নির্গত হয়, বৃহদান্তে দুই চারটা যদি এনজাইমও জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো হয়, নৈবেতিকের জন্য ভালো হয়, রিটেনের মার্ক পাতেও ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এনজাইম এবং কোন এনজাইমটা কি কাজ করতেছে, মুখের মধ্যে টায়ালিন নির্গত হয়, এটা শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, আর গ্লুকোজ কিন্তু সরাসরি শোষিত হতে পারে ভেঙে গিয়ে। তাহলে থেকে যে টায়ালিন নির্গত হয়। তারপর পাকস্থলীতে গেলে পেটের মধ্যে হাইড্রোক্লিক অ্যাসিড থাকে এবং পেপসিন থাকে। ও হাইড্রোক্লিক অ্যাসিড পরে বলা আছে, হাইড্রোক্লিক অ্যাসিড থাকে কিন্তু পেটের মধ্যে, হ্যাঁ, বেশ মোটামুটি শক্তিশালী। এই হাইড্রোক্লিক অ্যাসিডটা আমাদের জীবাণু ধ্বংস করে এবং খাদ্যগুলো ভাঙতে সাহায্য করে, একটা পরিবেশ ক্রিয়েট করে খাদ্যগুলো শোষণ হওয়ার জন্য। আবার পেপসিন থাকে, অর্থাৎ এটা পরীক্ষা করে দেখা যাবে যখন কুরবানির সময় বা বিভিন্ন গরু ছাগল যখন জবাই করবো তখন কেটে কেটে টেস্ট করা, দেখা যায় যে কোনটার নাম কি। তাহলে আমিষ ভাঙতে সাহায্য করে, আমাদের মেল এবং রাখতে হবে কোনটা কাজ করে আর কি। তাহলে মুখে টায়ালিন, পাকস্থলীতে পেপসিন আর হাইড্রোক্লিক অ্যাসিড। পাকস্থলীর হাইড্রোক্লিক অ্যাসিড অম্লীয় পরিবেশ তৈরি করে, খাদ্য শোষণে, ভিটামিন শোষণে সাহায্য করে, প্লাস খাদ্য হজম বা পরিপাকে হেল্প করে। আর পেপসিনটা করে আমিষ ভাঙতে, আমিষ ভেঙে পেপটাইটে হয়। এই পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে হয়, এগুলো অন্য জিনিস, আবার অত গভীরে আমরা যাব না। এতটুকু জানি যে আমিষ ভেঙে পেপটাইড, এই পেপসিন থেকে পেপটাইড না, পেপসিন পেপটাইড পরিণত করে আমিষকে। এই অগ্নাশয় যে আমরা দেখলাম, পাকস্থলী আর হচ্ছে বৃহদান্তের মাঝামাঝি জায়গাটা আমরা চিত্রটা দেখলাম, এটা আবার ওই যে পেপটাইড যেটা হইলো, তাহলে যেটা যেহেতু পাকস্থলী পড়ে, তাহলে ওটা হচ্ছে ওই পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এটা হচ্ছে প্রোটিন তৈরির যে মৌলিক উপাদান, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যাই হোক, তো এটাকে যে এনজাইম নির্গত হয় সেটা হচ্ছে ট্রিপসিন। তাহলে পেপসিন আমিষকে ভেঙে পেপটাইড পরিণত করলো, ওই পেপটাইডকে ট্রিপসিন আবার অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতেছে, গেল একটা কাজ। আর অগ্নাশয়ের আরো তো অনেক জায়গা ছিল, দেখালাম না তিন। অগ্নাশয়ের তাহলে একটা এনজাইমই না, আহ মনে করেন লাইপেজও আবার নির্গত হয়, লাইপেজটা করে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই নামগুলো মনে রাখা আপনাদের জন্য একটু কঠিন হবে, টুকটাক যতটুকু মনে রাখা যায়। তাহলে এক লাইনে যদি আপনার বলতে চান একটু ইয়ে করার জন্য, যে অগ্নাশয়ে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নির্গত হয়, যেগুলো পেপটাইডকে বা চর্বিকে ভাঙতে সাহায্য করে। অথবা এই প্রথম আর তৃতীয়টা অনেকটা সহজ আছে, ট্রিপসিন পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইলেজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করে। মল্টোজ, এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ। আচ্ছা যাই হোক, ওই আরো গভীরে যেতে চাচ্ছি না। আহ, হালকা জেনে রাখি আমরা, এটা অনেকটা মনে রাখতে হবে, কিন্তু মনে রাখার টাইপের এখানে কোনো অঙ্কের সূত্র না। এই জন্য আমাদের যে সূত্র জানলে অঙ্কটা পারা যাবে এরকম না। কি কি নির্গত হচ্ছে, তাহলে অ্যামাইলেজ, অ্যামাইলেজটা শর্করাকে ভাঙে, তাহলে শর্করা ভাঙলো অগ্নাশয়ের অ্যামাইলেজ। এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত তো পেঁচানো দেখলেন ছোট ছোট, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, অর্থাৎ শর্করা জাতীয় জিনিসগুলোকে গ্লুকোজে পরিণত করে, হ্যাঁ। আর গ্লুকোজ খেলে তো ডাইরেক্ট ওখানে চলে গেল, গ্লুকোজে পরিণত করতেছে। সুক্রোজ মানে চিনি, ল্যাকটোজ ওই ল্যাকটোজেন চিনি, মনে করেন ওই একই টাইপের জিনিস এগুলো। এগুলো আহ, নামের সাথে মিল আছে আর কি, মেল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। মেল্টেজ মেল্টোজকে, সুক্রেজকে, ল্যাকটেজ ল্যাকটোজকে গ্লুকোজে পরিণত করে। ক্ষুদ্রান্তের আর এরিপেন ডেস, এরিপেপটিডেস পেপটাইডকে, এটা একটু কঠিন নাম মনে হচ্ছে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তাহলে অ্যাটলিস্ট আপনার মুখের টাইলিন, পাকস্থলী, হাইড্রোক্লিক অ্যাসিড, পেপ, আর অগ্নাশয়ের ট্রিপসিন, দুই একটা, অর্থাৎ একটু একটু করে মনে রাখার চেষ্টা করতে হবে, পুরোটা পারলে ভালো। আহ পরীক্ষায় আসতে পারে কি, মানে খাদ্য কিভাবে হজম হয় আপনার সরাসরি এইভাবে যদি না আসে, মানে এটাকে চালাকির একটা অপশন বলি, আপনার তো এইভাবে মুখস্থ আসবে না অগ্নাশয়ে, আসলে তো কঠিনই হচ্ছে বিষয়টা।
কিন্তু আপনার যদি একটু হালকা জানা থাকে যে খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো, তাহলে বলতে হবে যে মুখে প্রথমে মুখ দিয়ে যায়, টাইলিন নির্গত হয়, ওটা শর্করা ভেঙে যায়, আবার পাকস্থলীতে গিয়ে পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙে। মানে এইরকম যখন একটা ব্যাখ্যা দিবেন আপনি, মানে আন্দাজে না লিখে যদি দুই একটা কিওয়ার্ড, অর্থাৎ এই যে প্রতিটা কথায় কিন্তু একটা করে কিওয়ার্ড, এই কিওয়ার্ড যখন আপনি ইউজ করবেন প্রশ্নের মধ্যে, আপনি তখন কিন্তু আপনার প্রশ্নটা মার্ক ক্যারি করবে। ঠিক আছে? অর্থাৎ কিওয়ার্ড, অর্থাৎ প্রশ্নের একটা যখন প্রশ্নের উত্তর পড়বেন আপনার, যে কোনো যে ঢালাও একটা প্রশ্ন পড়েন, যে কোনো টাইপেরই প্রশ্ন হোক, ওখান থেকে খুঁজে বের করবেন ওই একটা লাইনের মধ্যে, মানে এটাকে টিস্যু বলে কথার কথা, বা এটাকে এটা বলে। আপনি পুরো লাইনটা পড়ে দেখেন, ওখানে মাত্র দুইটা শব্দ ইউজ না করলে যতই ভালো লেখেন নাম্বার পাবেন না, এরকম শব্দ আছে থাকে। ওই দুটা শব্দ আপনি মুখস্থ করেন, বাকিটা এদিক সেদিক, অর্থাৎ কনজাংশন বলেন আর সামনের প্রোনাউন বলেন, আপনি বানাই দিতে পারবেন, কিন্তু কিওয়ার্ড মিস করা যায় না। তাহলে আপনি খাদ্য কিভাবে হজম হয়, পেটে গেল, ওখানে এনজাইম নির্গত হয়ে ওখানে ভেঙে গিয়ে হজম হয়, এইভাবে না বলে যদি আমরা কিওয়ার্ড টুকটাক ইউজ করতে পারি, সেটা আমি জাস্ট এখানে বলতেছি না, যে কোনো সাবজেক্টের জন্যই কিওয়ার্ডটা ইউজ করে ওটাকে কেন্দ্র করে অন্য কথা লিখলে তাহলে মার্ক পাওয়া যাবে আর কি। তো এই কিওয়ার্ড গুলো মনে রাখার জন্য আমাদের এই চেষ্টা আর কি। আমার প্রথম স্টেপ তো পুরোটা মনে রাখতে হবে। এটা যখন কষ্ট হবে, তাহলে আমাদের তো সেকেন্ডের একটা স্টেপ নিতে হবে। এই এইরকম বিষয়টা, মানে এই অর্থে আমি মাঝে মধ্যে বলতেছি যে এটা এইভাবে পড়েন বা এইভাবে, কিন্তু আমি নিরুৎসাহিত করতেছি না যে পুরোটা মনে রাখার জন্য। ঠিক আছে? এটা কৌশল একটু শেয়ার করলাম আমি, বা আমরা যা করি আর কি, যে কি ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, এখন আসেন, এবার আসছে যে ডেঙ্গু নিয়ে কিন্তু একটু বিস্তারিত পড়বেন, আমার লেকচার শিটে আছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো যখন যে পরীক্ষাগুলো হয় রিটেন, তার আগে প্রশ্ন তৈরি করে। আর এগুলো তো মোটামুটি ডেঙ্গুর প্রকোপ তো সারা বছরই থাকে। ঠিক আছে? তাহলে এখানে কি ওয়ার্ডগুলো শুধু আমি রাখছি, যে ডেঙ্গু ভাইরাসের কারণে হয়, এডিস মশা কামড় দেয়, আহ এটার, তারপরে হচ্ছে জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, ইম্পর্টেন্ট বিষয়, গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, বমি, ফুসকুড়ি উঠতে পারে। ডেঙ্গু জটিলতা হচ্ছে ডেঙ্গু হিমোজেনিক ফিভার, শক সিন্ড্রোম, মানে দুই ভাগে। হিমোজেনিক যেটা অনেক, মানে মানে ক্ষতি উপর ভিত্তি করে দুই ভাগে, একটা হচ্ছে শক সিন্ড্রোম আর একটা হচ্ছে হেমোজেনিক নাম দেওয়া হয়েছে। ম্যালেরিয়া, এটা তাহলে এটা যেমন ডেঙ্গু ভাইরাস খুব সহজ নাম, এটা আবার দেখেন প্লাজমোডিয়াম পরজীবী। এখন বলতে পারে এটা পরজীবী আসে কিভাবে, এটা বাস করে হচ্ছে মশার দেহে। হ্যাঁ, মশার দেহে বংশবিস্তার করে, তখন মশা যখন কামড় দেয় তখন আমাদের শরীরের মধ্যে আসে। তাহলে এটা যেমন এডিস মশা, এটা নাম হচ্ছে অ্যানোফেলিস মশা কামড় দেয়। আর চিকনগুনিয়া ভাইরাস এডিস মশার কারণে, দুটো একই। তাহলে এটা জ্বর, দুটাতে জ্বর কমন, এটা শীত শীত ভাবে আর কি, এটা শীতকাল না। এটা লেকচার শীত থেকে ঠিক করে নিন। মাথা ব্যথা করতে পারে, বমি ভাব হতে পারে, পেশি ব্যথা করতে পারে, দুর্বল ব্যথা হতে পারে। আর চিকনগুনিয়াতে প্রচন্ড গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, ফুসকুড়ি। আর এটাতে ছিল চোখের পিছনে ব্যথা, ছিল একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। ডেঙ্গুতে দীর্ঘস্থায়ী জয়েন্টে ব্যথা হতে পারে। আর ম্যালেরিয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। মানে এটার যে যে জটিলতা কি কি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, মানে কিডনি বিকল হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। তাহলে আমাদের এখানে আমি কি ওয়ার্ডগুলো শুধু দিয়ে রাখছি, আর একটু বিস্তারিত পড়া উচিত এই বিষয়ে আপনাদের, কিন্তু অ্যাটলিস্ট এই কিওয়ার্ড গুলো জানা দরকার। বেশি বিস্তারিত পড়লেন আপনি, কিন্তু এই কিওয়ার্ড গুলো যেন সবসময় মনে থাকে আর কি। এইভাবে পড়বেন, এই কিওয়ার্ড গুলো যেন মিস না হয়। তাহলে এই কিওয়ার্ড মনে থাকলেই বাকি টুকু যোগ বিয়োগ করে লেখা যাবে আর কি। ঠিক আছে? তাহলে এবার একটু রক্ত নিয়ে আমরা পড়ি। এলোমেলো বলছি, এই রক্ত আজকে শেষের বিষয় চ্যাপ্টারে আলোচনা। রক্ত তো আমরা জানি, রক্ত কিন্তু একটা টিস্যু। ঠিক আছে? যোজক টিস্যু, অস্বচ্ছ তরল একটা যোজক টিস্যু, লাল বর্ণের। রক্ত, এই হচ্ছে রক্ত। রক্তের কাজ হচ্ছে আমাদের কি করা, যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বহন করা, হরমোন বা এনজাইম গুলো বহন করা, খাদ্য, সার বা শক্তি, খাদ্যের যে ভিটামিন, মিনারেলস, এগুলো বহন করা, বজ্র অর্থাৎ খাওয়ার পর বা বিভিন্ন ভাবে যে বজ্রগুলো তৈরি হচ্ছে খনিজের মাধ্যমে, সেগুলো রক্তের মাধ্যমে তো বের হয়ে ফিল্টার হয়ে তো আসে, অর্থাৎ রক্তটা বহন করে, তাই না? তাহলে রক্তটা ট্রান্সপোর্টের কাজ করে এগুলো। তাহলে রক্ত হচ্ছে এই একটা তরল যোজক টিস্যু। আর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রক্ত কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এই হচ্ছে আমাদের রক্তকণিকা নিয়ে আমরা জানবো এখন। রক্তকণিকা তিনটা: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তার মধ্যে লোহিত বা লাল রক্তকণিকা যেটা আমরা বলতেছি, সেটা হচ্ছে আমাদের আরবিসি, রেড ব্লাড সেল। হ্যাঁ, দ্বি অবতল, এগুলো তো আর বোঝার দরকার না। অবতল মানে যে
একটু ডেবে যাওয়া না, এই যে পাশে একটু ডেবে গেছে মনে হচ্ছে না, চিত্র দেখে তো বোঝা যাচ্ছে। এই ডেবে যাওয়া একটা লেন্সের ক্ষেত্রে যেমন পড়ছেন, এটা হচ্ছে উত্তল লেন্স, আর অবতল লেন্স বলা হয় এরকম ভিতরের দিকে ডেবে যাওয়া। তাহলে দ্বি অবতল মানে দুই পাশে ডেবে যাওয়া এরকম একটা জিনিস, দ্বি অবতল। ঠিক আছে, চাকতি আকৃতির। এর মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এই জন্যই রক্ত লাল। আর এই হিমোগ্লোবিন কি কাজে লাগে আমি কিন্তু বলছিলাম। হিমোগ্লোবিন, এই যে অক্সিজেন যখন আপনারা প্রশ্বাসের সময় গ্রহণ করেন, হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। এইভাবে অক্সি হিমোগ্লোবিনটা যেহেতু রক্ত পরিবহন হয়, রক্ত কণা হিসেবে সেও পরিবাহিত হয়ে এই অক্সিজেনটা প্রতিটা কোষে কোষে বা প্রতিটি স্তরে চলে যায়, কোষের কোষে। কোষে গিয়ে ওই যে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ওখানে কি হচ্ছে, শক্তি তৈরি হয়। ওখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে আবার ওই বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডটা রক্তের সাথে বের হয়ে ফুসফুসে এসে বের হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ করে, অক্সিজেন পরিবহনে কাজ করে। এই যে 120 দিন গড় আয়ু, 120 দিন পরে যে কোষ একবার হাড়ের মাধ্যমে, বোন মেরুর হাড়ের ভিতর থেকে অস্থি মজ্জার থেকে তৈরি হয়, আহ এখান থেকে তো তৈরি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অঞ্চকণিকা। 120 দিন পর্যন্ত বাঁচে, 120 দিন পরে এটা হায়াত শেষ, নতুন কণিকা এসে সেই স্থান দখল করে। এই জন্য আমাদের মানে ব্লাড ডোনেট করা উচিত। ডোনেট না করলেও কিন্তু ওই পুরাতন রক্তগুলো মারাই যাবে, ঠিক আছে। যদি সমস্যা না থাকে শরীরে, রক্ত ডোনেট করা উচিত, তাতে সবারই উপকার। ওকে, এখন গেল হচ্ছে লোহিত রক্তকণিকা। এরপরে আসেন আপনারা হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। এর হায়াত বা বাঁচে ওটা চেয়ে একটু কম, 1 থেকে 15 দিন, ডিপেন্ডস। এর নির্দিষ্ট কোনো আকার নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এই নামটা আগেও বললাম, ওই যে যখন আমি ভাইরাসের কথা বলতেছি, টিকার কথা বলতেছিলাম। হিমোগ্লোবিন থাকে না, থাকে এর ভিতরে, যদি আরো এটাকে ভাগ করা যায়, তাহলে এটা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করার কাজে লাগে। সরাসরি যে ডিরেক্ট কোনো কাজের কথা আমরা বলে থাকি। তাহলে আমরা লোহিত রক্তকণিকা দেখলাম, শ্বেতকণিকা দেখলাম, অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকা চিত্র দেওয়া আছে এখানে। এটা গোলাকার ডিম্বাকার। এটা ওই যে ভিটামিন কে এর অভাবে যে রক্ত জমাট বাঁধতে হেল্প করতেছিল না, তার মানে অনুচক্রিকা তৈরি হতে গেলে ভিটামিন কে এর দরকার। ঘুরে ফিরে তো ওই রকমই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এটা ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বন্ধ করে। তাছাড়া আমাদের মস্তিষ্কে বা বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হতে পারে, বা বাইরে কেটে গেলেও 5 থেকে 10 দিন বাঁচে আমাদের এই রক্তটা। তাহলে মোটামুটি সবচেয়ে বেশি বাঁচে আমাদের লোহিত রক্তকণিকা। এই জন্য আমাদের রক্ত ডোনেট করলে কোনো সমস্যা নাই, এটা বেশি দিন রক্ত বাঁচবে না। উচ্চ রক্তচাপ, ওই যে আমরা পড়ছিলাম হৃৎপিণ্ডে যখন সংকুচিত হয় সিস্টোলিক যে চাপ দেয়, আর স্বাভাবিক অবস্থায় যে চাপ, সেটাকে আমরা ডায়াস্টোলিক চাপ বলি, যে 120/80। অর্থাৎ সংকুচিত হওয়ার সময় যে চাপ সিস্টোলিক চাপ দেয় 120, আর হচ্ছে স্বাভাবিক অবস্থায় মানে নর্মাল অবস্থায় যে চাপ সেটা হচ্ছে 80। এটা হচ্ছে এর চেয়ে যদি বেশি হয়, মানে এর চেয়ে একটু হালকা বেশি, প্রি হাইপার টেনশন। আর যদি আরেকটু বেশি হয়, হাইপার টেনশন 1, মানে উচ্চ রক্তচাপ 1, অর্থাৎ 140 হয়ে গেল 120-এর জায়গায়, আর এদিকে 80-এর জায়গায় 90 হলো। আরো যদি বেশি হয়, 160-এর উপর উঠে যায়, উচ্চ রক্তচাপ বলতে পারি, স্টেজ 2। বিভিন্ন, এটা তো ফ্লাকচুয়েট হয়, কম বেশি হয়, তখন আমরা ব্লাড প্রেশার বলতে পারি। অর্থাৎ এটা প্রাথমিকভাবে এর লক্ষণ কি, মানে হৃদরোগ, কিডনি ইত্যাদি আহ হতে পারে যে উচ্চ রক্তচাপের কারণে। এখন উচ্চ রক্তচাপের মেইন কারণ কি? উচ্চ রক্তচাপ এটা শারীরিক বিভিন্ন, এটা জেনেটিক কারণে হতে পারে, খাদ্য অভ্যাসের কারণে হতে পারে, যে অ্যালকোহল, মানসিক চাপ ইত্যাদি কারণে হতে পারে, অতিরিক্ত লবণ গ্রহণ করা বা অ্যালকোহল গ্রহণ করা, অথবা কিডনি বা হরমোনাল কোনো সমস্যার কারণেও হতে পারে। এর কি কি লক্ষণ আছে? মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, চোখে ঝাপসা দেখা, মূর্ছা যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া, হৃদরোগ হতে পারে, স্ট্রোক হতে পারে। স্ট্রোক কোথায় হয়? ব্রেনটে, তাই না? হৃৎপিণ্ডে। হৃদরোগ, হার্টের সমস্যা, কিডনি রোগ, কিডনি বিকল হয়ে যেতে পারে, চোখের সমস্যা হতে পারে। চিকিৎসা, এই ব্যায়াম ট্যায়াম করতে হবে, কমন যে কথাগুলো আছে এগুলোই, ওষুধ পাতি খাইতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আর আল্লাহ আল্লাহ করতে হবে নাকি। যেহেতু এটা জেনেটিক্যালিও আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে, টেনশন কম করতে হবে, টেনশন করা যাবে না, যতটুকু পারা যায় টেনশন সাইডে রাখতে হবে। থ্যালাসেমিয়া, এই রোগটা আশা করি এটাই মনে হয় শেষ স্লাইড। হ্যাঁ, এটাই শেষ স্লাইড। এটা একটু দেখেন, ইদানিং খুবই এটা নিয়ে আলোচিত হচ্ছে বা পেপার পত্রিকা আসে, আর যেগুলো পেপারে আসে সেগুলো আপনাদের পরীক্ষাতেও আসে, আমি এটাই লক্ষ্য করছি বায়োলজি প্রশ্নগুলোতে, যে যেটা যে সময় আলোচিত হচ্ছে রোগ শোক, এই বিষয়গুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। থ্যালাসেমিয়া রক্ত স্বল্পতার কারণে, এই যে দেখেন, একটি এটা বংশগত রোগ, হ্যাঁ, এটা অন্য কালার নেই,
বংশগত রোগ, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা কে অ্যানিমিয়া বলা হয়। এটা কিন্তু একটা রোগ, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। রক্ত কেন স্বল্প হয়? আমাদের যে বোন মেরু মানে অস্থি মজ্জা রয়েছে, অস্থি যেখানে রক্ত তৈরি হয়, সে ওখানে যে কোষগুলো আছে, স্টেম সেলগুলো আছে, রক্ত যারা তৈরি করে, ঠিক আছে, সেগুলোতে যে কোনো ঝামেলা হয়, সেই ঝামেলা, আচ্ছা এটা একটু বলি, এটা অন্য লাইনে যাচ্ছে, বলি যে আমরা যখন একটা মুরগির হাড় হাড় মানে হাড় খাই বা হাড্ডি যাই বলে না কেন, ভিতরে যে নরম নরম বিষয়টা থাকে, জিনিসগুলো থাকে, এগুলো কোষ, এগুলো কিন্তু কোষ। এই কোষগুলো যখন আমাদের ওখান থেকে কিন্তু রক্ত তৈরি হয়, এগুলো চুইয়ে চুইয়ে পরে শরীরের মধ্যে আসে। তো ওখানে যদি কোনো কোষগুলোতে কোনো ঝামেলা হয়, জেনেটিক্যালি হোক আর বিভিন্ন কারণে হোক, তখন কিন্তু আমাদের এই রক্ত স্বল্পতা হতে পারে। এখানে তো এমনও হতে পারে যে রক্ত উৎপাদন খুব দ্রুত করতে পারে। দ্রুত করতে পারলে আপনি বলতে পারেন তাহলে তো আমার জন্য ভালো, রক্ত বেশি বেশি পাবো। না, বেশি রক্ত তো শরীরের জন্য খারাপ। আবার বেশি রক্ত যখন তৈরি করবে, রক্তের কোয়ালিটি ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি হয়েছে, অনুচক্রিকা তৈরি হয় নাই, বা যে উপাদানগুলো থাকা দরকার সেগুলো নাই, মানে কোয়ালিটি লেস রক্ত তৈরি হবে। অর্থাৎ রক্ত তখন কোয়ালিটি ফুল হবে না বেশি রক্ত হলে, আবার কম হয়ে গেলে রক্ত স্বল্পতা হবে। এই যে একটা ঝামেলা হচ্ছে, এই যে আমাদের এই কোষগুলোতে ঝামেলার কারণে, এগুলো কিন্তু আমাদের তখন আমাদের এই যে যাদের এই সমস্যাগুলো থাকে, এগুলো কিন্তু বোন মেরু ট্রান্সপ্লান্ট বলা হয়। এটা কিন্তু আবার ক্যান্সারও বলা যেতে পারে। ওই যে ব্লাড ক্যান্সার আছে না, ব্লাড ক্যান্সার মানে ওই যে এটাই রক্ত, যে স্টেম সেল গুলো রয়েছে আমাদের এই যে ইয়ার মধ্যে, হাড়ের মধ্যে, অস্থিমজ্জা, এখানে অনিয়মিত হবে, যে অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখলেন না, অনিয়মিত হবে, এখানে দ্রুত রক্ত তৈরি করতে থাকে, কিন্তু রক্তগুলো কোয়ালিটি থাকে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার ব্লাড ক্যান্সারের চিকিৎসা কি? এই কোষ স্টেম সেলে যে বিকলাঙ্গ বা অনিয়মিতভাবে হচ্ছে যে কোষগুলো তৈরি, রক্ত, সেগুলোকে প্রতিরোধ করতে হবে, অথবা এই হাড়টার মজ্জাগুলো ফেলে দিয়ে যদি সুস্থ স্বাভাবিক কারো দেহ থেকে এনে দেওয়া যায়, অথবা আমাদের স্টেম সেল যে একটা থেরাপি আছে, স্টেম সেল নিয়ে, আচ্ছা একটু বলি, স্টেম সেল নিয়ে বলি, এটা পরীক্ষায় মনে হয় আসছিল আপনাদের একটা। স্টেম সেল একটু হালকা বুঝাই। শুক্রাণু, ডিম্বাণু মিলে জায়গোট তৈরি হলো, একটা কোষ হলো। এই একটা কোষ থেকে মানুষের পুরা শরীর তৈরি হচ্ছে, হাত, নখ, চোখ, মুখ, বুক, মানে কি হচ্ছে না, চুল, সবই তৈরি হচ্ছে এই একটা কোষ থেকে। এই যে একটা কোষ যার সক্ষমতা আছে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কিছু তৈরি করা, এটা একটা স্টেম সেল বলতে পারি। এটা প্রাথমিক স্টেম সেল। আবার যদি এরকম হয়, এটা ভেঙে যে কিছু কিছু কোষে পরিণত হচ্ছে, একটা মনে করেন বাচ্চার অবয়ব হলো, তাহলে এই জায়গা থেকে হচ্ছে হাত, পা, এই জায়গা থেকে হচ্ছে হৃৎপিণ্ড, কথার কথা। তাহলে এই যে কোষ এখানে, এই কোষ বেড়ে গিয়ে একটা হাত, পূর্ণাঙ্গ হাত তৈরি করতেছে, এই কোষ হাড় তৈরি করতেছে, এই কোষ চোখ তৈরি করতেছে। তাহলে এগুলো স্টেম সেল বলতে পারি, যারা অনেক বহুবিধ কোষ তৈরি করতে পারে, একটা নির্দিষ্ট অঙ্গ তৈরি করতে পারে। তাহলে আমরা যদি এই ধরনের কোষ শনাক্ত করতে পারি যেটা হাত তৈরি করে, যে কোষ থেকে পর বিভাজিত হয়ে হাত তৈরি হয়, তাহলে এই যে যার হাত, হাত না বুঝে আমি কিডনি বা ফুসফুস বুঝাই। কিডনি আপনার একজনের নষ্ট হয়ে গেছে বা ফুসফুস নষ্ট হয়ে গেছে, এই যে কোষটা স্টেম সেলটা ফুসফুস তৈরি করে, সেই স্টেম সেল যদি আমরা নিয়ে ফুসফুস প্রাকৃতিক ভাবে না কৃত্রিম ভাবে ফুসফুস তৈরি করে মানুষের দেহে প্রতিস্থাপন করি, বা এই যে বোন মেরু এখানে কোষগুলো ভিতরে মজ্জাগুলো নষ্ট হয়ে গেছে, কোষগুলো এখানে বোন মেরু ট্রান্সপ্লান্টের মাধ্যমে ওখানে স্টেম সেলের মাধ্যমে কোষ তৈরি করে ভিতরে দেই, তাহলে ওর ফুসফুসটাও ট্রান্সফার করা যাবে, কিডনি চেঞ্জ করা যাবে, হার্ট চেঞ্জ করা যাবে, অদূর ভবিষ্যতে চোখও হয়তো চেঞ্জ করা যাবে, মানে অনেক ধীরে ধীরে এগুলো তো ব্যবহৃত হচ্ছে। তাহলে ওই সেলটা হচ্ছে স্টেম সেল, যেটা একটা প্রাথমিক কোষ, যেটা বিবিধ ধরনের আহ, কোষ তৈরি করতে পারে, অনবরত প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গ তৈরি করতে পারে। প্রাথমিক এতটুকু জেনে রাখেন। আর স্টেম সেল থেরাপির মাধ্যমে আমাদের বিভিন্ন রোগ সারানো যায়, কিডনি প্রতিস্থাপন করা যেতে পারে, ফুসফুস বা কোথাও, আবার এই যে এখন যে বাচ্চাগুলো বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে, কি বলে এই রোগগুলোকে, নামটা ভুলে গেলাম, একজন বলেন তো, যে বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে, কি বলে বাচ্চাদেরকে? কি কেউ শুনতে পাচ্ছেন না? অটিজম। হ্যাঁ, অটিজম, হ্যাঁ অটিজম, একসাথে সবার মনে পড়ে গেছে। আমারও আচ্ছা যাই হোক, খুব ভালো, মনে হয় একসাথে ব্রেন কাজ করছে। তো অটিজম, হ্যাঁ, অটিজমে ওই যে ওদের বিভিন্ন স্নায়ু কোষগুলোর, মস্তিষ্কের মস্তিষ্কের কোষগুলো ব্রেনতে বিকাশ বিকাশ না হওয়ার কারণে এরকম হয়। ওদেরও যে স্টেম সেল থেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে অনেকটাই রিকভার করা যাচ্ছে, আমি যতটুকু খোঁজ নিয়েছি জানি।
পরীক্ষা করে প্রায় ৫০-৬০% আগের থেকে বেশি ভালো, ওরা তো একেবারে যে আচরণ করে তার চেয়ে ৫০-৬০% ভালো করা যায়। ফুল ভালো না করা গেলেও। ভবিষ্যতে এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে স্টেম সেল থেরাপির মাধ্যমে, মানে যে কোষের মাধ্যমে আমরা অনেকগুলো কোষ তৈরি করতে পারবো। এখন বলতে পারেন তাহলে কি আমরা ওই জাইগোট আ ভ্রূণ নষ্ট করে মানুষের উপকার করব? না, আসলে প্রাথমিক কোষটা আমরা যেহেতু পাবো না, আবার আরেকটা জায়গা আছে বাচ্চা হওয়ার পরে ওই যে বাচ্চা এবং মায়ের মধ্যে যে নারীর মাধ্যমে সংযোগ থাকে ওটার ভিতরেও কিছু স্টেম সেল পাওয়া যায়। ওটা তো আর ফেলে দেওয়া লাগে বা ওটা তো তেমন কাজে লাগে না। ওটা নিতে পারি সেকেন্ডারি, অথবা আমাদের শরীরের মধ্যেও কিছু জায়গায় স্টেম সেল আছে। ধীরে, ধীরে যেগুলো বিকশিত হয়। অর্থাৎ এটা নিলে সবচেয়ে ভালো হতো। এগুলো নিয়েও কাজ চালানো যায় আরকি, হ্যাঁ? অর্থাৎ পরীক্ষা চলছে। তাহলে স্টেম সেল নিয়ে আমরা জানলাম এটা কিন্তু অনেকগুলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে ওই যে হাড়টাকে চেঞ্জ করা, হ্যাঁ? বা অথবা ভিতরে মজ্জাগুলো চেঞ্জ করা। ও যদি আমাদের রোগ হয় ওইখানে ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয় আরকি। যেখানে রক্ত সৃষ্টি হচ্ছে ওখানে যদি ক্যান্সার হয়। ক্যান্সার মানে এখানে অস্বাভাবিক পরিমাণ রক্ত তৈরি হওয়া শুরু করে অ্যামাইটোসিস প্রক্রিয়া বা অন্য কোনো প্রক্রিয়ায়, কিন্তু রক্তগুলো কোয়ালিটি থাকে না। আবার রক্ত শূন্যতা অ্যানিমিয়া হয় যখন এখানে কিছু কোষ নষ্ট হয়ে গেছে, কোষগুলো রক্ত তৈরি করতে পারতেছে না। এটা একটা বা ভিটামিনের অভাবে এটা হচ্ছে। তাহলে এটা একটা বিষয়। এখন আসেন থ্যালাসেমিয়া, এটা কিন্তু বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা ভালো। বাবা-মা ২ জনের পোষক হইলে বাচ্চার থ্যালাসেমিয়া হবে তখন গিয়ে এই রোগগুলো একটু ট্রাবল হবে। ঠিক আছে? এগুলো একটু জেনে শুনে ইদানিং অনেকেই সচেতন। ব্লাড গ্রুপ টেস্ট করে এগুলো টেস্ট করা সবার জন্যই ভালো। এটা একটা বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। রক্তের লাল রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকার কার্যকারিতাকে প্রভাবিত করে। আর শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না। কারণ আমরা আগেই জানলাম আরবিসি রেড ব্লাড সেলে থাকে হিমোগ্লোবিন, সেটা অক্সিজেন বহন করে। তাহলে রেড ব্লাড সেলে যদি ঝামেলা থাকে তাহলে অক্সিজেন পাবে কিভাবে শরীর, তাই না? হিমোগ্লোবিনের অভাব সৃষ্টি করে। এটা ২ প্রকারের আলফা, এটা এলফা হবে না। এটা আলফা থ্যালাসেমিয়া, শরীরে আ আলফা জিনের সমস্যা। জাস্ট এটা তো দ্বারা কি বুঝাইলো? কিছু না। এটা অর্থাৎ আমাদের যে জিন মনে আছে তো? আ ক্রোমোজোম অর্থাৎ হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমাটিন, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার ডিএনএ থাকে। ডিএনএ এর একটা অংশ যেখানে একটা প্রপার্টিস থাকে সেটাকে বলা হয় জিন। মানে ডিএনএরই একটা অংশ যেখানে একটা বৈশিষ্ট্য ধারণ করে। এই জায়গাটা মনে করেন আ বাচ্চার রঙের জন্য দায়ী। এই জায়গাটা তার আ ছেলে না মেয়ে হবে তার জন্য দায়ী। বা এটা হচ্ছে তার স্বভাব চরিত্র মানে বা যে ধরনের বৈশিষ্ট্যগুলো আছে আরকি। স্বভাব চরিত্র তো না, ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো, চোখের কালার কি হবে? নীল হবে না কালো হবে? তাহলে এই প্রতিটা একটা অঞ্চলেই একটা করে জিন। তো যাই হোক ওই জিনে আলফা গ্লোবিন চেইনে যদি সমস্যা থাকে, আ সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া হয়। অর্থাৎ জিনগত যেহেতু বলতেছি বংশগত রোগ। আর বিটা, এখন আলফা কোনটা বিটা কোনটা আমরা তো এত ভিতরে ঢুকিনি জিনের, বা এটা নিয়েও জিন নিয়ে বিস্তারিত পড়িনি বা পড়ারও দরকার নেই। শুধু এতটুকুই জানি যে আলফা তো খুবই সহজ বিষয়। আলফা চেইনে যদি সমস্যা থাকে, তাহলে আলফা থ্যালাসেমিয়া, আর বিটা কোষে থাকলে, বিটা চেইনে থাকলে বিটা থ্যালাসেমিয়া। এর লক্ষণ ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, হলুদ হবে শরীর, জন্ডিসের মতো জন্ডিস হতে পারে, স্ফীত মলাশয়, যকৃৎ আ স্ফীত হতে পারে, প্রশস্ত হতে পারে। তারপরে হাড়ের আকৃতি পরিবর্তন, রক্ত স্বল্পতা ইত্যাদি হতে পারে। নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। অস্থিমজ্জা পরিবর্তন প্রতিস্থাপন করা যায় যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। আ অতিরিক্ত লোহা অপসারণ মানে এখানে লৌহ পদার্থ আ ইরন চেলেটিং থেরাপি বলা আছে। আমি নামটার সাথে পরিচিত না। তবে কাজ দিয়ে বোঝা যাচ্ছে অতিরিক্ত লোহা অপসারণ মানে লৌহ আয়রন অপসারণ অস্থিমজ্জার ভিতর থেকে, যাতে এই প্রবলেমটা কাটিয়ে ওঠে। পরিপূরক হচ্ছে শরীরে রক্ত সঞ্চালন, মানে পুষ্টিকর খাদ্য খাইতে হবে যাতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো হয়, রক্ত তৈরি হয় আরকি। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে রক্ত পরীক্ষা করা নেওয়া হয়। থ্যালাসেমিয়া যেহেতু বংশগত একটা রোগ, বাহক কিনা আরকি। একজন হলে সমস্যা নাই। আপনি সুস্থ আরেকজনের থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করতেই পারেন। সমস্যা নেই। এই আরকি। এভাবে বাঁচতে গেলে তো পাত্র-পাত্রী পাওয়া যাবে না। কারণ বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা। কারো না কারো কিছু আছেই আরকি। তো আজকের এই ছিল লেকচার। মোটামুটি আপনারা অনেক কিছুই জানতেন। একটু আলোচনা করা গেল আরকি, বা কিভাবে পড়বেন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এভাবে পড়বেন, একটু কৌশল করে পড়তে হবে আসলে। সব মনে থাকবে না। কিছু মনে থাকবে, কিছু মনে রাখতে হবে কষ্ট করে। আর কিছু ছেড়ে দিতে হবে। দরকার নেই। বেশি পড়ে যদি মার্ক কম পাওয়া যায় ততটুকু বাদ দিতে হবে। তো আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বা কেমন লাগলো বলেন, আমরা দ্রুত শেষ করে দেব। একজন বলে লিভ নেন। ঠিক আছে? হ্যাঁ, রাজিয়া আপু আছেন কিনা? রাজিয়া সুলতানা দেখতেছি একজন আছেন।
বা যেকোনো একজন বলেন যে এখানে। জি স্যার, বুঝেছি স্যার। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আমি এখানে তো এগুলো রিডিং পড়লে আপনারাও বুঝতে পারতেন। আমি একটু ওই যে বিভিন্ন অহেতুক বাইরে সাইড সুইট কথা বলে আপনাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু ওইভাবেই জিনিসগুলো বুঝতে হবে। মনে রাখতে গেলে কিছু কৌশলের অবলম্বন করতে হবে। এগুলো ঠাটা মুখস্থ করতে পারবেন না। মনে রাখার জন্য যে কৌশল সেটা আমি একটু করে, অর্থাৎ জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। ভিজুয়ালাইজ যখন হবে জিনিসটা, যে ভাইরাস ব্যাকটেরিয়া, ভাইরাসটা বললো অকোষীয়, বা আমি একটা গল্প বলছিলাম যে একটা আজব জিনিস জীব জ্বরের মাঝামাঝি কোটি কোটি বছর পড়ে থাকে, এই যে গল্প, সাইড গল্প, এটা অকোষীয়, তখন জিনিসটা মনে আসে আর কি। এভাবে অনেক কিছু মনে রাখা সম্ভব, যাতে পরীক্ষার আগের রাতে আর সব পড়ে তো যাওয়া সম্ভব না, পড়লেও মনে থাকবে না, এই চাপটা কম পড়ে আর কি। তাহলে আপনারা এভাবে পড়ালেখা করেন। আর প্রশ্ন আছেন দুই একজন, তারা একটু দেখেন। আচ্ছা, আমি লেকচার শিট দেবো, সেই লেকচার শিটে দেখেন যে প্রশ্নগুলো কিন্তু এগুলোর মধ্যে আসছে আর কি। দুই একটা যদি বাইরে থাকে আপনারা এ, আমাকে বললেন, অথবা নেটে একটু গুগল করেও দেখতে পারেন। তবে এগুলোর মধ্যে আসার কথাই আর কি। এর বাইরে যদি আসে ওটা ব্যাড লাক বলা যাবে আর কি। কারণ এত পরে যদি মাত্র 25 মার্কের মধ্যে একটা সামান্য অংশ কমন না পাওয়া যায়, তাহলে তো সমস্যা, এই আর কি। জি স্যার, এগুলোর মধ্যে আজকে জটিল টিস্যু পড়ালেন, জটিল টিস্যু মনে হয় এবার 17 বিজিএসও আসছে। হ্যাঁ, অর্থাৎ এগুলো আমি ওই যে 9-10-এর জীববিজ্ঞান বই থেকে কিন্তু কালেক্ট করছি, বা সাইড সুইড এদিক থেকে। মোটামুটি এগুলোর মধ্যে আসার কথা, প্লাস এর বাইরে যেটা আসবে সেটা হচ্ছে যখন পরীক্ষা দিবেন তার 2-4 মাস আগে যে প্রশ্ন হবে, সেই সময় যদি কোনো রোগ আলোচিত হয়, সেটা মশার প্রজন্ম হোক আর বা অন্য দেশে একটা রোগ আবিষ্কার হলো, ওগুলোর প্রতি একটু নজর দিবেন। বিশেষ করে নজর দিলেই কিন্তু আপনার এই বায়োলজি অংশটা ক্লিয়ার হবে আর কি। আর ফিজিক্স তো আচ্ছা, আমাদের এরপরে দিন লাস্ট ক্লাস করব, আশা করি একদিনের মধ্যে শেষ করতে পারবো কেমিস্ট্রি অংশ। বায়োলজি থেকে অনেক প্রশ্ন হবে, টোটাল 25 মার্কের মধ্যে 12 মার্কে ধরে রাখেন বায়োলজির কাছাকাছি, বা 10 মার্ক বা 12 মার্ক অ্যাটলিস্ট হয়ে থাকে। আমি যতটুকু প্রশ্ন অ্যানালাইসিস করেছি আপনাদের, এটা বিশাল মার্ক বায়োলজিতে। সুতরাং বায়োলজিকে হাতছাড়া করা যাবে না। তো সবাই ভালো থাকেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করছেন কিনা জানি না, ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।